Good afternoon, students. Good afternoon, students. Welcome to the class. আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো সবাইকে গুড আফটারনুন। সবাই জলদি তোমরা ক্লাসটাকে জয়েন করো। ওকে, তোমরা অনেকেই জয়েন হয়েছে দেখতে পাচ্ছি। এটা কি? রাজিকা, শুভঙ্কর, স্মৃতি, স্নেহাস, দিশা, মনিফা, অভয়, জয়নী। ওকে, সবাইকে গুড আফটারনুন। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমার ফার্স্ট ক্লাস, তাই তো? তো তার আগে কিছু কথা বলি। তোমরা এই ব্যাচটা নিয়েছো মানে কি তোমরা কিন্তু ভীষণই সিরিয়াস মাধ্যমিকের জন্য। তো এবার কিছু কথা বলি যে দেখো, তোমরা ব্যাচটা নিয়েছো তার মানে কিন্তু তোমরা পড়াশোনা করবে, তাই তো? তো শুধুমাত্র কিন্তু যদি আমি পড়াই, তোমরা যদি ভাবো ম্যাম তো পড়াচ্ছে, ঠিক আছে পরে দেখে নিব, সেটা করলে কিন্তু তোমাদের হবে না। আমি তো তোমাদের জন্য সব করব, কিন্তু আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও কিন্তু আমাকে কিন্তু হেল্প করতে হবে, কারণ আমি তোমাদের যেভাবে পড়াবো তোমরা সেভাবেই কিন্তু বাড়িতে পড়বে। কারণ শুধু আমি পড়ালে কি হবে, তোমাদেরও কিন্তু পড়তে হবে। আমি তোমাদের সব রেডি করে দিব, তোমরা শুধুমাত্র আমার কথা মতো চলবে, কি তাই তো? হবে তো? আমি ঠিক যেরকম ভাবে পড়তে বলবো সেরকম পড়বে, যেভাবে হোমওয়ার্ক গুলো দেবো তোমরা আমাকে সেগুলো করে করে সবাই দেখাবে। কি রাজি তো সবাই? হ্যাঁ, কি রাজি সবাই? ওকে, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো আজকে আমরা কি করব দেখো, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, আমি আগেই বলেছি আজকে আমাদের রিভিশন ক্লাস দিয়ে স্টার্ট হচ্ছে। তো আজকে আমরা করব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটার পার্ট 1টা আজকে করব, এটার আমরা পার্ট 1টা আজকে করব। তার আগে তোমরা জানাও যে অডিও ভিডিও সব ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি ডেইলি সবার হোমওয়ার্ক চেক করব, ঠিক আছে? কিন্তু যা দিব সেটা তোমাদের পড়ে দেখাতে হবে। ওকে, তো এটার আজকে আমরা পার্ট 1টা করব। এই চ্যাপ্টারটা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার, ওর জন্য এই চ্যাপ্টারটাকে আমি তোমাদের দুটো পার্টে করাবো। তো এই চ্যাপ্টারটা আজকে কিছুটা পোরশন করাবো, তো তারপরে এটার রিলেটেড কিছু কোয়েশ্চেন আমি তোমাদের বলবো, যেখান থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? কিসের নোটিফিকেশন আসছে না জয়িতা? হ্যাঁ, ওকে, তো আজকে দেখিনি, আজকে আমরা এই চ্যাপ্টারের এইটুকুন পোরশনকে আমরা আজকে কভার করব। কি কি আছে এখানে? উদ্ভিদের সংবেদনশীলতা ও উদ্ভিদ চলন, ঠিক আছে? উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, এবং সাথে করব এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার। এই কয়টা আজকে আমাদের মেইন টপিকে, বোঝা গেল? তো ফার্স্টে আমরা কিন্তু রিভিশনটা ভীষণই শর্টে করবো, কারণ অলরেডি কিন্তু তোমাদের জন্য ওয়ান শট আছে গোটা ভিডিওগুলো দেখার জন্য। এখানে জাস্ট আমরা তোমাদের একটা মাইন্ড ম্যাপ দিয়ে দিব যে কি করে জিনিসটাকে ইজিলি মনে রাখা যাবে, ঠিক আছে? তো চলো আর বেশি লেট না করে আমরা ক্লাসটা একদম শুরু করি। ওকে, সবাই জানাও যে অডিওটা কি ঠিকঠাক আছে? আচ্ছা, অনেকে তো বলছে ক্লিয়ার, কিন্তু একজন বলছে একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে দেখি যে সংবেদনশীলতাটা কি। আমরা আগেই বললাম যে কি কি পড়বো, উদ্ভিদের সংবেদনশীলতা ও উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। তো ফার্স্টে আমরা এই পোর্শনটা পড়ে নিই, ঠিক আছে? ফার্স্টে আছে সংবেদনশীলতা। কি বলছে এটা? এটা উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা। মানে এই অভ্যন্তরীণ বলো বা বাহ্যিক বলো, এই যে উদ্দীপক, এগুলোর প্রতি উদ্ভিদের যে রেসপন্স, এগুলোকে আমরা বলবো হচ্ছে সংবেদনশীলতা। মানে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলবো? সংবেদনশীলতা। ওকে, নেক্সট আছে চলন ও গমন। এটা কি বলছে? চলন হলো জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, যা স্থান পরিবর্তন না করেও হতে পারে। তার মানে চলনটা কি? জাস্ট এক জায়গায় স্থির থেকে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঞ্চালন, মানে আমি এরকম স্থির আছি, আমি শুধু হাত পা গুলোকে এরকম করে সঞ্চালন করব। ওকে, আমি কিন্তু কোথাও যাতায়াত করব না, এটা আমার চলন। আর গমনটা কি? গমনটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ চালানোর মাধ্যমে সম্পূর্ণ দেহের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আর গমনটা কি? এই যে আমি এক স্থান থেকে আরেক স্থানে যে যাচ্ছি, এটা হচ্ছে আমার গমন। বোঝা গেল? তার মানে গমন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর চলনটা কি? এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঞ্চালন করা। ক্লিয়ার? নেক্সট দেখো, ভীষণই শর্টে পড়াচ্ছি, ছোট ছোট করে পড়াচ্ছি, কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা জানাবে। ওকে, নেক্সট এবার আছে এখানে উদ্ভিদের চলন। আমরা জানি উদ্ভিদের কি 3 রকম চলন আছে, একটা কি ট্যাকটিক চলন, একটা ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। আমি এখানে শুধু সেগুলোই তোমাদের বলবো যে এই চ্যাপ্টার থেকে কোনগুলো জিনিস একদম না পড়লেই নয়, যেটা আমি তোমাদের এখানে পড়াচ্ছি সত্যি তোমরা সেগুলো পড়ো, একদম হয়ে যাবে, ঠিক আছে? তো উদ্ভিদের চলন কি কি বললাম? ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। এবার আমরা দেখে নিই ফার্স্টে
ট্যাকটিক চলনটা কি ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে, এবার আসলো আমার ট্যাকটিক। ট্যাকটিক মানে কি জানি, এটাতে আমরা ট্যাকটিক মানে হচ্ছে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। তার মানে ট্যাকটিক চলনে কি হয়, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। ঠিক আছে, এবার তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ উদ্ভিদের কি স্থান পরিবর্তন হয়? কোনোদিন দেখেছো যে উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে? হয় না, কিন্তু কিছু লোয়ার শ্রেণীর উদ্ভিদ আছে, ওকে, একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এই শৈবাল জাতীয় কিছু, তো এদের কিন্তু গমন আমরা দেখতে পাই। কি বোঝা গেল? তাহলে এমনি তো উদ্ভিদের কি, উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? পারে না। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের শৈবালদের আমরা গমন দেখতে পাই। ফার্স্টেই আছে কি ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক, ফটো মানে কি আমরা মাথায় রাখবো, এখানে অনেক জায়গায় আমরা ফটো কথাটা পাবো, তো আমরা একদম চোখ বন্ধ করে সব ক্ষেত্রে মাথায় রাখবো ফটো কথার মানেই হচ্ছে কি, বলো দেখি তোমরা, বলো ফটো কথার মানে কি বলো দেখি। আমি কিন্তু ক্লাস করাতে করাতে মাঝে মাঝে তোমাদের জিজ্ঞেস করবো, আমি দেখবো সব স্টুডেন্টরা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে? তো তোমরা বলো ফটো কথার মানে কি, বলো দেখি, বলো বলো জলদি বলো, বলো দেখি ফটো কথার মানে কি? হ্যাঁ, সায়ন দাস বলছে লাইট, তাই তো, একদমই ঠিক। তাহলে ফটো কথার অর্থ আমাদের মাথায় রাখতে হবে আলো। এখানে যে কোনো কিছুতে আমরা ফটো কথাটা পাবো সেটার মানেই হচ্ছে আলো। সবাই বলছে আলো, তাই তো, ভেরি গুড। কি বলছে তাহলে এখানে, ফটোট্যাকটিক চলন হলো আলোর উদ্দীপনায় উদ্ভিদের স্থান পরিবর্তন। তার মানে আলোর প্রভাবে উদ্ভিদের যে স্থান পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। এখানে এক্সাম্পল কি হতে পারে, ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের আলোর দিকে যাওয়া এক ধরনের ফটোট্যাকটিক চলন। মানে ক্ল্যামাইডোমোনাস একরকম শৈবাল বা কতিপয় শৈবাল যেটাকে আমরা বলি, এরা যদি আলো দেখতে পায় তাহলে ওরা আলোর অভিমুখে ওদের গমনটা হয়। বোঝা গেল? নেক্সট আছে একটা কেমো। এবারে কেমো কথাটাও কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাবো। কেমো মানে কি বলো দেখি, কেমো মানে কি? কেমো মানে, কেমো মানে যে কোনো রাসায়নিক পদার্থ। বোঝা গেল? তাহলে কেমো মানে কি, রাসায়নিক পদার্থ। এই জিনিসগুলোকে, টার্মগুলোকে তোমরা মাথায় রাখবে, রাসায়নিক পদার্থ। ঠিক আছে, কেমো মানে হ্যাঁ রাসায়নিক, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, তো একদমই ঠিক। যে কে বলছে দেখি আগে, ও সায়ন দাস, অভয় বলছে, তারপর উজ্জয়িনী বলছে, স্নেহাস বলছে, আর অর্ক বলছে, দিশা বলছে, ভেরি গুড ভেরি গুড, চাঁদনি বলছে, এমডি মুস্তাফিজুর, ভেরি গুড। তাহলে এবার কেমোট্যাকটিক মানে কি, এখানে আমরা বুঝে গেলাম কেমো কথার অর্থ কি, রাসায়নিক পদার্থ। আর ট্যাকটিক কথার মানে আমি আগেই এখানে বললাম যে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। তার মানে কেমোট্যাকটিক কি হবে, কেমিক্যাল পদার্থ অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থর প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা কি বলবো, কেমোট্যাকটিক চলন। এখানে উদাহরণ কি হবে, ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। তার মানে এই যে ফান, এটা একটা উদ্ভিদ, এবার এটা কিসের প্রভাবে যাচ্ছে, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা কি, এক ধরনের রাসায়নিক পদার্থ, এটার প্রভাবে কিন্তু ফানের শুক্রাণুটা ডিম্বাণুর দিকে যাচ্ছে। এই গেল আমার কেমোট্যাকটিক। তো ট্যাকটিক চলনটা বোঝা গেল, একটা ফটোট্যাকটিক একটা কেমোট্যাকটিক। কারো কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে কি? আশা করি নেই। তো এবার আমরা যাব ট্রপিক চলনে। তো ট্যাকটিক কথার মানে ট্যাকটিক মাথায় রাখবা যে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। বোঝা গেল? আর ফটো মানে হচ্ছে আলো, কেমো মানে রাসায়নিক পদার্থ। ক্লিয়ার এভরিওয়ান? জানাও জানাও, জলদি জানাও। এবার আমরা যাব এখানে ট্রপিক চলন। ওকে, সবাই বলছে ক্লিয়ার। নো ম্যাম? কিসের নো ম্যাম? মানে তোমাদের ডাউট নেই তাই তো? আচ্ছা, ভেরি গুড, আমি ভাবলাম তোমরা এখনো বোঝোইনি। ওকে, ফার্স্ট এবার কি করবো, এবার আমরা করবো ট্রপিক চলন। ট্রপিক চলনটা কি, ট্রপিক চলনটা হচ্ছে যেখানে আমরা উদ্ভিদের, আচ্ছা এটা হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে, উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চল। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের চল মাথায় থাকবে। তার মানে ট্রপিক চলনটা কি, যেটা হচ্ছে
উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন, মানে উদ্দীপকটা যেদিকে থাকবে ওটা সেদিকে, যেদিকে গতিটা থাকবে উৎসটা, সেটার অভিমুখে উদ্ভিদ অঙ্গের চলন হবে। আর চলন মানে কি, এখানে কোনো সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু নেই, জাস্ট ওদের চলন হচ্ছে। ঠিক আছে, এবার এটা কি বলছে এখানে দেখো, ফার্স্টে আছে ফোটোট্রপিক। তখনই আমি বললাম যে ফোটোট্রপিক, ফোটো কথার অর্থ কি, ফোটো কথার অর্থ হচ্ছে আলো, তোমরা সবাই জানো। তো এখানের ডেফিনেশনটা আমরা কি লিখবো, যে ফোটোট্রপিক হলো আলোর উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি বা চলন। বোঝা গেল? তাহলে এবার বলো এখানে এক্সাম্পলটা কি হবে, গাছের কোন অংশ যেটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তো ফোটোট্রপিক নাম থেকেই বুঝতে পারছো, ফোটো কথার অর্থ আলো, আর ট্রপিক কথার অর্থ কি, যেটা উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে আমরা জানি, আর এই জিনিসটা মাথায় রাখবা, এটি এক প্রকারের উদ্ভিদ চলন যা উদ্ভিদের হরমোন অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কোয়েশ্চেনটা পরে আমি তোমাদের বলে দিব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমরা জানি গাছের কাণ্ড কি হয় সবসময় কিন্তু মূলের যে গাছের যে কাণ্ড পোর্শনটা, এটা কি সবসময় এটা আলোর অভিমুখেই যাচ্ছে। তো এটা হচ্ছে আমার কি ফোটোট্রপিকের এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে আসবে আমার হাইড্রোট্রপিক চলন। তো ট্রপিকের অর্থ আমরা জানি, এবার তোমরা বলো হাইড্রো কথার মানে কি, হাইড্রো কথার মানে কি, হাইড্রো কথার মানে কি, হাইড্রো কথার মানে কি হবে বলো। হাইড্রো কথার মানে হচ্ছে জল। ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম হাইড্রো কথার মানে কি, জল। অর্থাৎ এখানে কি হবে, উদ্ভিদ অঙ্গের যে চলন সেটা হচ্ছে জলের উৎস অনুসারে হচ্ছে, অর্থাৎ জলের উৎস যেদিকে থাকবে সেদিকে কিন্তু উদ্ভিদের অঙ্গটা বৃদ্ধি হবে। তো এখানে এক্সাম্পল কি হবে, এর প্রধান উদাহরণ হলো উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, কারণ আমরা জানি মূল যেদিকে থাকে, মূল কি সবসময় জলের অভিমুখেই কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে হাইড্রোট্রপিক মানে কি, হাইড্রো মানে জল, ট্রপিক মানে উৎসের অভিমুখে চলন, তার মানে জলের দিকে উদ্ভিদ অঙ্গের চলন, যেটা হবে উদ্ভিদের মূল। ক্লিয়ার? নেক্সট আছে এবার জিওট্রপিক চলন। ট্রপিক মানে আমি আর বলবো না, আমরা জেনে গেছি। জিও কথার মানে কি বলো দেখি, জিও কথাটার অর্থ কি, জিও কথাটার অর্থ হচ্ছে অভিকর্ষ। ওকে, এটার অর্থ কি, অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ, তার মানে এখানে আমরা কি বলবো, অভিকর্ষের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের নির্দিষ্ট অংশের বৃদ্ধিকে আমরা জিওট্রপিক চলন বলবো। ওকে, এবার এই জিওট্রপিকটাও কি, মূল আমরা জানি মাটির মূল কি হয়, মাটির দিকে যাচ্ছে, তার মানে এটা অভিকর্ষের দিকে যাচ্ছে, মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যাচ্ছে। তো এটাও কি হবে, উদ্ভিদের মূল। কিন্তু এবার এই ব্যাপারটা, এই জিওট্রপিকের ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা পজিটিভ জিওট্রপিক আর একটা নেগেটিভ জিওট্রপিক। বোঝা যাচ্ছে? ক্লিয়ার এভরিওয়ান? বোঝা যাচ্ছে কি? ওকে, এবার দেখো আমি বলছি যেটা পজিটিভ আর যেটা নেগেটিভ। দেখো সবাই কিন্তু মন দিয়ে শুনবে, কারণ এই যে আমি রিভিশনটা করিয়ে দিচ্ছি এটাই যেন তোমাদের এক্সামের আগে একদম ফাইনাল রিভিশন হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো যেটা বললাম পজিটিভ জিওট্রপিক, যেটা কি আমরা জানি উদ্ভিদের মূল, তাই তো, উদ্ভিদের মূল। এটা আমরা জানি মূল সবসময় কি মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা পজিটিভ, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এবার তোমরা আমাকে বলো নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি, যেটা নেগেটিভ জিওট্রপিক সেটা কি হবে, নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি হবে বলো, জলদি বলো। প্রিয়াঙ্কা এত শর্টে পড়লে তো আমি দেখো মোটামুটি লিখেই আনছি, দেখো এর বাইরে তো এগুলো জিনিস লেখা থাকবে না। এবার এটা আমরা কিন্তু রিভিশন ক্লাস করছি, এখানে আমি তোমাদের শর্টে জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু অলরেডি কিন্তু ব্যাচে কিন্তু ওয়ান শট পাবে, যেখানে একদম গোটা চ্যাপ্টার ডিটেলসে পড়ানো আছে। বোঝা গেল? এটা জাস্ট পরীক্ষার আগে তোমাদের একটা মাইন্ড ম্যাপ, যে যাদের মনে হচ্ছে এখনো কিছু হচ্ছে না তারা এটা দেখে গোটা জিনিসটা একদম বুঝে নেবে। ঠিক আছে? হ্যাঁ, বলছে সবাই বলছে সুন্দরী গাছের মূল, কে বলছে চাঁদনি, ভেরি গুড। আরো অনেকে বলছে সঞ্চিতা, একদমই ঠিক, যেটা সুন্দরী গাছের ফুল, সরি মূল, সুন্দরী গাছের মূল। আমরা জানি এই যে সুন্দরী গাছের মূল, মনে করো এটা, তাই তো, এটা মনে করো মূলটা, আর এখান দিয়ে মনে করো জল আছে। এবার আমরা জানি এই যে সুন্দরী গাছগুলো এরা কিন্তু নোনা জলে থাকে। এবার এদেরকে আমরা কেন নেগেটিভ বলছি, কারণ ওরা এই সমুদ্রের আর অতিরিক্ত নোনা জল শোষণ করতে পারছে না, এর ফলে ওদের যে মূলগুলো ওরা আবার উপর দিকে এরকম করে উঠে যাচ্ছে। ঠিক আছে,
এবার এগুলোকে আমরা বলবো হচ্ছে কি নেগেটিভ জিওট্রপিক জ্বলন। বোঝা গেল? ক্লিয়ার সবার? ওকে, এই গেল তাহলে আমার জিওট্রপিক জ্বলন। তাহলে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নেই? কিসে বলছি? দিশা বলছিলাম কাণ্ড হবে না। কাণ্ড মানে না, ওটা কিন্তু ফটোট্রপিক। ঠিক আছে, ওটা ফটোট্রপিক, ওটা কিন্তু ইসে আলোর প্রভাবে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মূলটাকে আমরা কি জিওট্রপিক ধরবো। কিন্তু এই সুন্দরী গাছের মূল যেহেতু নিচের দিকে যাচ্ছে না, কারণ কি ওরা লোনা জলটা ওরা আর সইতে পারছে না, ওটা ওরা শোষণ করতে পারছে না, এর জন্য এই মূলগুলো উপরে উঠে যাচ্ছে। এর জন্য এটাকে আমরা বলবো যে নেগেটিভ জিওট্রপিক, মানে এটা জিওট্রপিকের প্রতিকূলে যাচ্ছে। বোঝা গেল? কাণ্ডটা হচ্ছে ফটোট্রপিকের মধ্যে পড়ে। ঠিক আছে, হবে কাণ্ড, ফটোট্রপিক। বোঝা গেল? এবার এখানে আসবে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা কি? এটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুসারে বৃদ্ধি হচ্ছে। এটা কি হচ্ছে এখানে? উদ্দীপকের তীব্রতা দিকে বৃদ্ধি। ঠিক আছে, মানে এখানে উদ্দীপকটার তীব্রতা যেখানে বেশি থাকবে সেটার অভিমুখে এই ন্যাস্টিক চলন হবে। ঠিক আছে, হ্যাঁ স্নেহা, রেকর্ডেড তো থাকবেই। এবার এখানে আছে ফটোন্যাস্টিক। ন্যাস্টিক কথার অর্থ আমরা বুঝে গেলাম। ন্যাস্টিক কথার অর্থ কি? উদ্দীপকের তীব্রতার দিকে বৃদ্ধি হবে। আর ফটো মানে কি? আলো। তার মানে ফটোন্যাস্টিক কথার অর্থ কি হচ্ছে? আলোর তীব্রতার দিকে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি। কি বলছে দেখো, ফটোন্যাস্টিক চলন হলো এক ধরনের উদ্ভিদ চলন যা আলোর তীব্রতার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়। মানে আলোর উৎস, আলোর তীব্রতা যেখানে বেশি থাকবে সেদিকেই এই উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি হবে। এটার এক্সাম্পল কি হবে বলো? ফটোন্যাস্টিকের এক্সাম্পল কি হবে? কি হবে বলো? বলো বলো, কি হবে এখানে? জলদি বলো, কি হবে এখানে বলো? ফটোন্যাস্টিক, ফটোন্যাস্টিকের এক্সাম্পল হবে সূর্যমুখী। সূর্যমুখী ফুল কি হয়? এটা আমরা জানি আলোর তীব্রতা অনুযায়ী কিন্তু এটা কিন্তু আলোর দিকে মুখ করে ফোটে, তাই তো? তাহলে এই ফটোন্যাস্টিকের এক্সাম্পল হবে সূর্যমুখী ফুল। বোঝা গেল? হ্যাঁ, জয়িতা বলছে সূর্যমুখী, ভেরি গুড। এবার এখানে আছে থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে কি? হ্যাঁ, আমরা জানি থার্মো কথার অর্থ কি। ন্যাস্টিক কথার অর্থ তো আমরা বুঝেই গেছি। থার্মো কথার অর্থ কি? থার্মো মানে হচ্ছে যেটাকে আমরা বলবো উষ্ণতা বা টেম্পারেচার, তাই না? আমরা জানি আমাদের জ্বর আসলে আমরা কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে মাপি। মানে কি করি? থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের উষ্ণতাটা আমরা মাপছি। তো ঠিক এখানেও তাই, থার্মো কথার অর্থ কি? উষ্ণতা। তার মানে থার্মোন্যাস্টিক চলনটা কি হবে? উষ্ণতা তীব্র প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে আমরা থার্মোন্যাস্টিক চলন বলে থাকি। এবার থার্মোন্যাস্টিকের একটা এক্সাম্পল দাও দেখি, এটার এক্সাম্পল কি হবে? হ্যাঁ, এই তো মনিফা বলে দিয়েছে টিউলিপ, একদমই ঠিক। এটা হবে টিউলিপ ফুলের পাপড়ি। ঠিক আছে, টিউলিপ ফুলের পাপড়ি। এটা কি? এটা কিন্তু অধিক উষ্ণতাতে হলে। ঠিক আছে, এবার নেক্সট কি আছে? নেক্সট আছে সিসমোন্যাস্টিক। এবার সিসমো কথার অর্থ কি? সিসমো, এই সিসমো কথার অর্থ কি? সিসমো কথার অর্থ হচ্ছে স্পর্শ। একদম সোজা কথা, স্পর্শ। তার মানে এটা কি? এটা স্পর্শজনিত কারণে উদ্ভিদ অঙ্গের চলন। তাহলে কি হবে? সিসমোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের এক ধরনের ন্যাস্টিক চলন যা স্পর্শ, কম্পন, আঘাতের মতো যান্ত্রিক উদ্দীপনার প্রভাবে ঘটে। তো এই সিসমোন্যাস্টিকের এক্সাম্পল, বা ভেরি গুড। আমি তো জিজ্ঞেস করার আগেই সবাই বলে দিচ্ছে, ভেরি গুড। এরকমই তো চাই ক্লাস। আমি জিজ্ঞেস করার আগে স্টুডেন্টরা বুঝে যাবে ম্যাম এরপর কি জিজ্ঞেস করতে যাচ্ছে। হ্যাঁ, এটা হবে কি? লজ্জাপতি। একদমই ঠিক। যেটা আমরা জানি লজ্জাপতি পাতা কি হয়? কেউ স্পর্শ করলে দেখবে পাতাগুলো কিন্তু নুয়ে যায়। তো এটা হবে সিসমোন্যাস্টিক এর উদাহরণ। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে আছে কেমোন্যাস্টিক। এটা তো বলার কিছু নেই, আমরা আগেই জেনেছি। কেমো কথার অর্থ কি? কেমো কথার অর্থ হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ। তার মানে এটা কি হবে? কেমোন্যাস্টিক চলন হলো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন। এখানে এই যে কেমোন্যাস্টিক আর কেমোট্যাকটিক, কেউ কিন্তু গুলাবে না। ট্যাকটিক মানে কিন্তু স্থান পরিবর্তন, যেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ কতিপয় শৈবালে দেখা যায়। কিন্তু এখানে আছে ন্যাস্টিক, মানে এটা উষ্ণতা, এটা উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত। তার মানে এটা কি হবে? এটার এক্সাম্পল আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সূর্য শিশির।
সূর্য শিশির, এরা হচ্ছে পতঙ্গভূ। ঠিক আছে, এরা কি করে, এদের পাতায় কিছু কি থাকে, হ্যাঁ সবাই বলে তো সূর্য শিশির কলসপট্টি, একদমই ঠিক। এদের পাতার কিছু কি পর্ষিকা থাকে, পর্ষিকা। এবার কোনো পতঙ্গ তাদের সামনে আসলে ওরা একটা কি করে, ওদের ওই পর্ষিকা গুলো দিয়ে আকর্ষণ করে নেয়, গ্র্যাব করে নেয়। এটাই হচ্ছে কি কেমোন্যাস্টিক, যেটা কি রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের স্থান বা কি চলন। বোঝা গেল? এবার এখানে আছে নিকটিন্যাস্টি। নিকটিন্যাস্টিটা কি? নিকটিন্যাস্টি যেখানে আমরা মাথায় রাখবো, একদম ইজি, নিকটিন্যাস্টি যেটা তাপ প্লাস আলো। বোঝা গেল? তাপ প্লাস আলো। ওকে, এটা মাথায় রাখবে কিন্তু। নিকটিন্যাস্টি মানে কি? উদ্ভিদের চলন, উদ্ভিদের এক ধরনের ন্যাস্টিক চলন যা তাপমাত্রা ও আলোর প্রভাবে ঘটে। ওকে, বোঝা গেল? এবার তোমরা বলো নিকটিন্যাস্টির একটা এক্সাম্পল কি হবে, বলো দেখি কি হবে নিকটিন্যাস্টির একটা এক্সাম্পল কি হবে? এটা হবে হচ্ছে এক্সাম্পল যেমন তেঁতুল পাতা। ঠিক আছে, তেঁতুল পাতাতে আমরা এই নিকটিন্যাস্টি চলন দেখতে পাই। তেঁতুল পাতাতে কি হচ্ছে, যেখানে তাপ এবং আলো দুটোই লাগছে। ঠিক আছে, বোঝা গেল? এটা হবে তেঁতুল পাতা। ক্লিয়ার? এই গেল তাহলে তোমাদেরকে ন্যাস্টিক চলন। তাহলে আমরা কি কি বললাম চলনের মধ্যে? ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর কি ন্যাস্টিক চলন। ক্লিয়ার? তোমরা এই সামনের ট্রামগুলো দিয়ে দিয়ে মাথায় রাখবে কোনটা কি। বোঝা গেল? ওকে, এবার চলো আমরা দেখে নিব উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন জিনিসটা কি? ঠিক আছে, তেঁতুল, হ্যাঁ সবাই বলছে তেঁতুল পাতা। কি তেঁতুলের নাম শুনলে ইচ্ছা করে না তেঁতুল খাই তেঁতুল খাই? হ্যাঁ, আমার তো তেঁতুলের নাম শুনলে মনে হয় একটু তেঁতুল খেয়ে আসি। ওকে, এবার আমরা, তোমার বুকে নেই, কোনটা বুকে নেই অর্ক? নিকটিন্যাস্টি, হ্যাঁ অনেক বই নেই, কিন্তু তোমরা জেনে রাখো যেটা তাপ আর আলো দুটোর প্রভাবে চলন হচ্ছে নিকটিন্যাস্টি। ঠিক আছে, এবার এখানে আছে উদ্ভিদ হরমোন। তাহলে কিন্তু আমাদের সংবেদনশীলতা এবং উদ্ভিদের চলন হয়ে গেল। এবার আমরা করব উদ্ভিদ হরমোন। ঠিক আছে, কি বলছে দেখো এখানে, বার্তাবাহক। আমরা জানি হরমোনটা কি, হরমোনটা আমাদের কি করে, যে কোনো কোষে কোষে গিয়ে কাজ করে এবং কি ওর একটা নির্দিষ্ট কোষ থাকে। সব হরমোন কি একই রকম কোষে কাজ করে? করে না, ওর নির্দিষ্ট একটা টার্গেট সেল থাকে, ওই সেলের মধ্যে গিয়ে ওর কাজ করে ও কি করে, ও প্রত্যেকটা অঙ্গ এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ সমন্বয় স্থাপন করে। এবার এখানে কি আছে, উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। এই উদ্ভিদ হরমোনকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এই 3টা হচ্ছে মেন। এছাড়াও কিছু হরমোন আছে, যেটা একটা ইথিলিন, একটা ফ্লোরিজেন। ইথিলিনটা কি? ইথিলিনটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এটা একটা গ্যাসীয় হরমোন, মাথায় রাখবে। অনেক সময় কোশ্চেন বলে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও, সেখানে কিন্তু হবে ইথিলিন। আর ফ্লোরিজেনটা কি? ফ্লোরিজেনটা হচ্ছে একটা প্রকল্পিত হরমোন। ঠিক আছে, এটা একটা প্রকল্পিত হরমোন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এই গেল হচ্ছে তোমাদের উদ্ভিদের 3টা হরমোন, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এই 3টা মেন। আর সাথে এখানে কি আছে, ইথিলিন, ফ্লোরিজেন। অর্থাৎ ইথিলিনটা কি? গ্যাসীয় হরমোন, আর ফ্লোরিজেনটা কি? প্রকল্পিত হরমোন। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে যে বক্রচলনটা কি? এই যে সামগ্রিক যে স্থান, ট্যাকটিক কি আমরা বক্রচলন বলে থাকবো। ঠিক আছে, এই যে সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে সেটাই। ওকে, এবার এখানে আমাদের আসবে এগুলোর কাজ। প্রত্যেকটা হরমোনের আমরা উৎস জানবো, রাসায়নিক উপাদান জানবো এবং এদের আমরা ভূমিকাটা জানবো। ঠিক আছে, আচ্ছা একজন বলছে, আচ্ছা দেবব্রত বলছে প্রকল্পিত মানে কি? প্রকল্পিত হরমোনটা হচ্ছে যেগুলো আবিষ্কার হয়েছে কিন্তু এগুলো এখনো ঠিক মতো আমরা বুঝতে পারি না জিনিসটা কোথা থেকে আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, এগুলো উৎসটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু হরমোনটা আবিষ্কৃত হয়ে গেছে। ঠিক আছে, এবার আসবে এখানে অক্সিন। অক্সিনের উৎসটা কি? আমরা জানি কাণ্ড এবং মূলের অগ্রভাগে অক্সিন থাকে, যে কোনো কিছু অগ্রভাগে আমাদের অক্সিন থাকে। ঠিক আছে, এবার এর রাসায়নিক উপাদানটা কি? CHON, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, এবার তোমরা আমাকে বলো অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম কি বলো দেখি, জলদি বলো। রাসায়নিক নাম কি অক্সিনের?
না, আমি তোমাদের আরেকটু ক্লু দিয়ে দিচ্ছি। আই এ এ কি হবে এটার নাম? এর রাসায়নিক নাম কি হবে? বলো, ক্লু দিয়ে দিলাম তোমাদেরকে আমি, কি হবে এটা রাসায়নিক নাম? দিব দিব, হোমওয়ার্ক সব দিব, ঠিক আছে, সব দিব। হ্যাঁ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, একদমই ঠিক। আই এর ফুল ফর্ম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এবার এটার ভূমিকা কি আমি আগেই বললাম, এটার উৎসটা মাথায় রাখবা, কই থাকে? কাণ্ড এবং মূলের অগ্রভাগে। এবং এটার ভূমিকা খুব ভালোভাবে মাথায় রাখবা, কোষ বিভাজন ও বৃদ্ধি, কোষ দ্রুত বিভাজন ঘটায় এবং এটার বৃদ্ধি ঘটায়, অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং ও বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। এই তিনটা একদম মেন কাজ, একদম মাথায় রাখবে। এছাড়াও কি করে? অক্সিন ট্রপিক চলনে সাহায্য করে। এই কোশ্চেনটা কোশ্চেন অ্যান্সারের মধ্যে বুঝিয়ে দিব, এটা কি করে? ট্রপিক চলনে সাহায্য করে, ঠিক আছে। ট্রপিক চলনেও সাহায্য করে, বোঝা গেল? এই গেল হচ্ছে আমাদের ভূমিকা। কোষ বিভাজনের বৃদ্ধি ঘটাচ্ছে, অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা মানে কি? মনে করো এটা একটা ফুল, এটারও বিভাজন, এটারও বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে। সাপোজ মনে করো এটা একটা ফুল, ঠিক আছে। এবার এ কি করবে? এগুলা হচ্ছে, এটা হচ্ছে আমার অগ্রভাগটা, আর এগুলা হচ্ছে আমার পার্শ্বীয় ভাগটা, ঠিক আছে। এটা আমার পার্শ্বীয় ভাগটা। এবার ওই পার্শ্বীয় পোর্শন গুলার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে না, ও এটার অগ্রভাগটার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এটাকেই হচ্ছে আমরা বলবো অগ্রস্ত প্রকটতা, বোঝা গেল? এবার আছে কি? বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। বীজহীন ফল তৈরির ঘটনাকে কি বলে? বলো দেখি। স্নেহাস বলছে পুতুল ম্যান, থ্যাংক ইউ। এবার বলো, বীজহীন ফল তৈরি ঘটনাকে আমরা কি বলবো? বলো বলো, জলদি বলো। এই বীজহীন ফল তৈরি হওয়ার ঘটনাকে আমরা বলবো হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে। এটাকে আমরা বলবো পার্থেনোকার্পি, ঠিক আছে। এটাকে আমরা বলবো পার্থেনোকার্পি, অর্থাৎ বীজহীন ফল তৈরি হওয়ার ঘটনাকে আমরা বলে থাকি পার্থেনোকার্পি। ওকে, হ্যাঁ বলেছে, অনেকে বলছে বাপরে সেই ব্যাপার। মুশিনা, অভয়, প্রিয়াঙ্কা, ওকে ওকে, ভেরি গুড, অনেকে বলেছে। তাহলে বোঝা গেল অক্সিনটা, অক্সিনের শুধু এই চারটা দেখলেই তোমাদের কিন্তু সব মাথায় থেকে যাবে। ওকে, তাহলে কোষ বিভাজন করতেছে, অগ্রস্ত প্রকটতা ঘটাচ্ছে, বীজহীন ফল তৈরি করছে, আর ট্রপিক চলনে সাহায্য করছে। এবার ট্রপিক চলনে কি করে সাহায্য করছে শেষে কোশ্চেন আছে, সেখানে বুঝিয়ে দিব। ওকে, নেক্সট এবার আমরা দেখবো জিব্বেরেলিন। জিব্বেরেলিনটা কি এটা মাথায় রাখবো। আচ্ছা, এটার উৎসটা কি? এটার উৎস পরিপক্ক বীজে থাকে, ও বীজে থাকে। আর এটার রাসায়নিক উপাদান কি? CHO, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। মাথায় রাখবে এই জিব্বেরেলিনটা কিন্তু একটা নাইট্রোজেন বিহীন হরমোন, এটা একটা N2 বিহীন হরমোন, ঠিক আছে, মাথায় থাকবে। N2 বিহীন হরমোন, এক্সাম্পল কিন্তু চাই। নেক্সট আছে ভূমিকা। এটা কি ভূমিকা? বীজের সুপ্ত দশা ভঙ্গ করে এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। নেক্সট আছে পর্ব মধ্যগুলির দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে, মানে এই যে কাণ্ডের মধ্যে যে নোড ইন্টারনোড থাকে, পর্ব পর্ব মধ্য, এগুলোর বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলের বিকাশ ঘটাতে সাহায্য করে। বোঝা গেল? ওকে, প্রিয়াঙ্কা বলছে আজকে ব্যাচ নিলাম। ওকে, ভেরি গুড, সবাই ব্যাচ নিয়েছো। সাথে তোমাদের বন্ধুদেরকেও বলো, তোমরা একা একা পড়লে হবে, তোমাদের বন্ধু বান্ধবীদেরও বলো ব্যাচটা জয়েন করতে, যেন সবাই মিলে একটা দারুণ রেজাল্ট আমরা করতে পারি, ঠিক আছে। এই গেল আমাদের টোটাল জিব্বেরেলিনের ব্যাপার। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? নেক্সট এবার দেখবো আমরা সাইটোকাইনিন। ওকে, সাইটোকাইনিনটার উৎস কি? এটা আমরা শস্যে পাই। আরো কোথায় পাই? ডাবের জলে এটাকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। অর্থাৎ এই সাইটোকাইনিন আমরা 3N পেয়ে থাকি শস্যে, ঠিক আছে। এবার এটার রাসায়নিক উপাদান কি? CHON, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এর ভূমিকা কি? ও কি করে? কোষ বিভাজনে সাহায্য করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং বার্ধক্য বিলম্বিতকরণ করে। দেখো আমি এটা বলছি, কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা কি? আমরা এখনই দেখলাম অক্সিন কি করে। অক্সিন আমরা কি দেখলাম? অগ্রস্ত প্রকটতা কে ঘটাচ্ছে? এটা অক্সিন, তাই তো। কিন্তু অক্সিন কি পার্শ্বীয় মুকুলগুলোর বৃদ্ধি ঘটাচ্ছে? ঘটাচ্ছে না। কিন্তু এগুলোরও তো বৃদ্ধি দরকার, এগুলোরও তো আবার বৃদ্ধি দরকার। তাহলে এগুলোর বৃদ্ধিতে কে সাহায্য করবে? এগুলোর বৃদ্ধিতে সাহায্য করে আমাদের এই সাইটোকাইনিন, ঠিক আছে।
বোঝা গেল? এটা আমার হচ্ছে কাক্ষিক মুকুলের বৃদ্ধি। মনে থাকবে? হ্যাঁ, মানে ফলটাকে ফলের বিকাশ করে। প্রথমে তো একটা ছোট ফল থাকে না, ওটার যে ফলটা তো বৃদ্ধি হবে, তো ওই বৃদ্ধিটাতে সাহায্য করে। বোঝা গেল? এই গেল। আরেকটা কি, বার্ধক্য বিলম্বিতকরণ করে। মানে কি, কোনো মানে বার্ধক্য মানে কি, পাতা টাতা ঝরে যাচ্ছে, তো সেগুলো বার্ধক্য ও বিলম্বিত করে, মানে পাতা ঝরাতেও রোধ করে। এই গেল আমাদের সাইটোকাইনিনের ভূমিকা। বোঝা গেল? এবার আসবে এখানে আমার ইথিলিন। ইথিলিন কি করে? ভীষণ ইজি। ইথিলিনটা একদম চোখ বন্ধ করে মাথায় রাখবে, ও আমাদের ফল পাকাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফল পাকাতে আমরা ইথিলিন ব্যবহার করি। আর ফ্লোরিজেনটা কি? এটাও চোখ বন্ধ করে মাথায় রাখবে। ফ্লোরিজেন আমরা ফুল ফোটাতে সাহায্য করি। তার মানে একটা ইথিলিন যেটা আমাদের ফল পাকাতে সাহায্য হচ্ছে, আর ফ্লোরিজেনটা আমরা ফুল ফোটাতে সাহায্য করছি। ঠিক আছে, বোঝা গেল? এবার আছে সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন, মানে আমাদের আর্টিফিশিয়াল হরমোন। এগুলো আমরা কিসে সাহায্য করি? এই বীজহীন ফল তৈরি মানে পার্থেনোকার্পি, এই প্রসেসটাতে কিন্তু আমরা এই ইসে ব্যবহার করি, সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন ব্যবহার করি। মানে কৃত্রিম হরমোন মানে কি? আইবিএ। ঠিক আছে, আইবিএটা কি? মানে আমরা জানি অক্সিনের মধ্যে কিন্তু অনেক রকমের ভাগ আছে, প্রাকৃতিক অক্সিন বা কৃত্রিম অক্সিন। আমরা জানি প্রাকৃতিক অক্সিন হচ্ছে আইএএ, আর কৃত্রিম অক্সিন কি? আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ, ন্যাপথাল অ্যাসিটিক অ্যাসিড, তারপর আছে 2,4-D। এগুলো হচ্ছে আমার কৃত্রিম অক্সিন। তো এগুলো আমার এই বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। এবার হচ্ছে শাখা কলম তৈরিতে সাহায্য, অর্থাৎ শাখা কলম থেকে নতুন উদ্ভিদ তৈরিতেও কিন্তু এই কৃত্রিম হরমোন সাহায্য করে। শাখা কলম থেকে চারা গাছ সৃষ্টি। ঠিক আছে, সৃষ্টিতে আমাদের কৃত্রিম হরমোন সাহায্য করে। এবং আগাছা দমনেও কিন্তু আমাদের সাহায্য করে। আগাছা দমনে কোন হরমোন সাহায্য করে? এটা হবে 2,4-D। ঠিক আছে, এটা একটা আমাদের কিন্তু কৃত্রিম অক্সিন। ঠিক আছে, মনে থাকবে? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সময় ব্রড কোয়েশ্চেনে 5 নম্বরে দিয়ে দেয় যে সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। তখন এগুলাকে কিন্তু তোমাদের একটুখানি বেশি, আমি যেগুলো বলে দিলাম এরকম বানায় বানায় লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা, এই গেল আমাদের টোটাল উদ্ভিদ হরমোন। এবার আমরা চলে আসবো প্রাণী হরমোনে। বোঝা যাচ্ছে তো ক্লাস? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে? একটু জানাও তোমরা আমাকে, নাহলে আমি কি করে বুঝবো সবাই বুঝতে পারছো? এবার আমরা দেখবো প্রাণী হরমোন। হরমোন তো আমরা জেনেই নিয়েছি যে হরমোন কথার অর্থ কি, এই একটা রাসায়নিক বার্তাবাহক, আমাদের প্রত্যেকটা কোষে কোষে গিয়ে কাজ করে এবং বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যেও সমন্বয় সাধন করে, অর্থাৎ কেমিক্যালি মেসেঞ্জার, ওকে আমরা মেসেঞ্জার বলবো। ঠিক আছে, হ্যাঁ আমরা লং কোশ্চেন করাবো। ঠিক আছে, করাবো আজকে সব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো একটা আছে লোকাল হরমোন, একটা আছে ট্রপিক হরমোন। লোকাল হরমোনটা কি আর ট্রপিক হরমোনটা কি? আমরা ন্যাচারালি জানি হরমোন কি করে। হরমোন কিন্তু যেখানে উৎপত্তি হয় সেখানে কিন্তু ও কাজ করে না, ও একটু দূরে কোথাও গিয়ে কাজ করে। কিন্তু এবার কিছু ব্যতিক্রম হরমোন আছে, যেমন ধরো লোকাল হরমোন, ও কি করে? তার নিজস্ব উৎপত্তি স্থলের কাছাকাছি কাজ করে। আর ট্রপিক হরমোনটা কি? যে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে নিঃসরণকে উদ্দীপিত করে। মানে লোকাল হরমোনটা হচ্ছে যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে ওর কার্য সম্পন্ন করছে, আর ট্রপিক হরমোনটা কিছুটা দূরে গিয়ে কার্য সম্পন্ন করে। ঠিক আছে, আর ট্রপিক হরমোনটা কি? মানে ট্রপিক হরমোনটা উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। ঠিক আছে, স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। আর লোকাল হরমোনটা কি? লোকাল হরমোনটা যেখানে উৎপত্তি হবে সেখানেই কাজ করবে। তাহলে লোকাল হরমোনের একটা এক্সাম্পল দাও দেখি। ওকে, একদিন বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে লোকাল হরমোনটা উৎপত্তি স্থলেই কাজ করে। লোকাল হরমোনের এক্সাম্পল কি হবে? কি হবে লোকাল হরমোনের একটা এক্সাম্পল বলো, জলদি বলো, কি হবে? লোকাল হরমোনের এক্সাম্পল হবে হচ্ছে টেস্টোস্টেরন। ও যেখানে, হ্যাঁ টেস্টোস্টেরন, ও যেখানে তৈরি হয় মানে যেখানে নিঃসরণ হচ্ছে সেখানেই কাজ করছে। তাহলে লোকাল হরমোনের এক্সাম্পল আমরা বলতে পারি টেস্টোস্টেরন। ঠিক আছে, লোকাল হরমোনের এক্সাম্পল। বোঝা গেল?
এবার আসে আমাদের প্রাণী হরমোন মানে ক্ষরণ গ্রন্থি। কি কি গ্রন্থি আছে দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল গ্রন্থি, ডিম্বাশয় বা শুক্রাশয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কি গোনাড গ্রন্থি। গোনাড গ্রন্থি, ঠিক আছে, গোনাড গ্রন্থি। ওকে, এবার আমরা এগুলোর থেকে কোন হরমোন নিঃসৃত হচ্ছে সেগুলো পড়বো এবং সেগুলোর কাজগুলো আমরা জানবো, এবং কিছু কিছু হরমোনের অভাবে আমাদের কি হচ্ছে সেগুলো আমাদের জানবো। এগুলো একদম আমি তোমাদের সব লিখে নিয়ে এসেছি, জাস্ট চোখ বন্ধ করে তোমরা শুধু জিনিসগুলো পড়ে যাবে, ঠিক আছে। ফার্স্টে আমরা আসি কি পিটুইটারি। তার আগে বলে দিই এই হাইপোথ্যালামাস আর পিটুইটারি ব্যাপারটা। হাইপোথ্যালামাসকে আমরা বলবো হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। আর এই পিটুইটারিকে আমরা বলে থাকি মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। কারণ কি, পিটুইটারি কি করে, পিটুইটারি থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা অন্য অন্য গ্রন্থির হরমোন নিঃসৃত হওয়াকে উদ্দীপিত করে। মানে পিটুইটারি হরমোন, পিটুইটারি গ্রন্থি কি করে, সব গ্রন্থির ক্ষরণগুলো নিজের কন্ট্রোলে রাখে। তার মানে ও হেড। এবার আমরা জানি হেডেরও তো হেড থাকে, নাহলে ওকে কন্ট্রোল করবে কে, এই হেডের হেডকে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। মানে হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারিকে কন্ট্রোল করে। বোঝা গেল, হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে আর পিটুইটারি সবাইকে কন্ট্রোল করে। এই জন্য হাইপোথ্যালামাসকে আমরা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলবো, মানে মাস্টারের মাস্টার, আর পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকবো, ঠিক আছে। এবার ফার্স্টে আমরা আসি পিটুইটারি। এখান থেকে অনেক ধরনের বেরোয়, কারণ আমরা জানি এখানে কি কি আছে, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। তো এবার অগ্র পিটুইটারি থেকে হরমোন আছে, পশ্চাৎ পিটুইটারি থেকে কেবলমাত্র এডিএইচ আর হচ্ছে অক্সিটোসিন, এই দুটো হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে, আর বাকি যতগুলো এখানে দেখবো সবকটা আমার অগ্র পিটুইটারি থেকে। বোঝা গেল। ফার্স্টে আছে এসিটিএইচ, প্রত্যেকটার ফুল ফর্ম আমাদের জানতে হবে। ওকে, কি বলছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। কি বলছে, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তার হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। এই হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। কুশিং বর্ণিত রোগের লক্ষণটা কি, যেখানে আমরা মুন ফেস দেখতে পাই। ওকে, মুন ফেস দেখতে পাই। এবার তাহলে এটা গেল আমার এসিটিএস, যেটা কি করে, কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিকে, অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল সেটার বৃদ্ধিকে ও নিয়ন্ত্রণ করে, এবং কি এই হরমোনের যদি ক্ষরণ যদি অভাব হয় ক্ষরণে, তখনও কি করবে, অধিক ক্ষরণে, বেশি ক্ষরণে কুশিন বর্ণিত রোগ হবে। এবার কুশিন বর্ণিত সিমটমটা কি, যেখানে ওদের মুনটা ফেসটা কি হবে, মুন আকৃতির হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আছে আমার গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন আগে বলি, এই গ্রোথ হরমোন মানে আমরা বুঝতে পারছি গ্রোথ মানে কি, আমাদের বৃদ্ধি। ওকে, এবার আমরা আগে বলি হরমোনের অপর নাম এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ হরমোনের একটা অপর নাম আছে যেটা কি সোমাটোট্রপিক হরমোন, যেটা ওর ভালো নাম, আর গ্রোথ হরমোনটার ডাক নাম, ঠিক আছে। এবার কি, এই হরমোন শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব হয় এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব হয়। আমরা জানি বামনত্ব মানে কি, আমরা দেখি না কিছু লোক বেটে হয়, হ্যাঁ, এই যারা বেটে হয়, যাদের অনেক বয়স দেখবে কিন্তু অনেকটা বেটে, এদেরকে আমরা বলি হচ্ছে বামনত্ব, মানে তাদের এই গ্রোথ হরমোনের কম ক্ষরণে হয়েছে। আর একটা দেখি আমরা অতিকায়ত্ব, মানে দেখবো অনেক লোক বেশ লম্বা হয়, একটু মোটা টোটা হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে অতিকায়ত্ব, যেটা হচ্ছে এই হরমোনের বেশি ক্ষরণে হচ্ছে। বোঝা গেল, তার মানে গ্রোথ হরমোন মেন কি করে, বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? তো আমি তো সব লিখেই দিয়েছি, তোমরা আরো ভালো মতো মনে রাখার জন্য তোমরা এই রোগগুলো নিয়ে একটা ছক বানাতে পারো। হরমোনগুলোর নাম লিখলে আর এদিকে লিখলে কোনটার বেশি ক্ষরণে কি হচ্ছে, কম ক্ষরণে কি হচ্ছে। বোঝা গেল? এবার এখানে আছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বলছে, এই হরমোনের থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা কি থাইরয়েড যে গ্রন্থি আছে সেটার থেকে যে হরমোন বেরোয় থাইরক্সিন, সেটার ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। নেক্সট আছে এখানে গোনাডোট্রপিক হরমোন মানে জিটিএইচ। এখান থেকে বেশ কিছু হরমোন আছে, সেগুলো আমরা দেখবো। এই গ্রন্থি পুরুষ বা স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি, শুক্রাশয় বা ডিম্বাশয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। আমি আগেই বলছি এগুলো সব পিটুইটারির মধ্যে পড়ে।
এবার পিটুইটারি থেকে কিছু হরমোন আছে যেগুলো অন্য অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এর জন্যই তো আমরা বলি যে পিটুইটারি অন্য অন্য গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। এর জন্যই তো পিটুইটারিকে আমরা কি বলছি, মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? এই হরমোন 4 প্রকারের হয়। একটা কি, FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যা স্ত্রীদেহের ডিম্বাশয় গ্রাফিক্যাল ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। ইস্ট্রোজেন যেটা আমরা জানি গোনাড গ্রন্থি থেকে বেরোবে, তাই তো? এবার এই পিটুইটারি কি করে, গোনাড গ্রন্থিকে কন্ট্রোল করছে, মানে একে ও উদ্দীপিত করছে, যার ফলে কিন্তু আমাদের ইস্ট্রোজেনটা কিন্তু ওখান থেকে ক্ষরণ হচ্ছে। বোঝা গেল? এবার এখানে আছে LH বা লিউটিনাইজিং হরমোন, যা স্ত্রীদেহে কর্পাস লিউটিয়াম বা পিত্ত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিয়ন্ত্রণ করে। তার মানে কি করে, FSH টা আমাদের ইস্ট্রোজেন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, আর LH টা আমাদের কি করছে, প্রোজেস্টেরন হরমোনকে নিয়ন্ত্রণ করছে। বোঝা যাচ্ছে? এবার এখানে আছে ICSH, যেটা একটা মেল হরমোন এবং এটার ফুল ফর্ম কি, ইন্টারস্টিশিয়াল স্টিমুলেটিং হরমোন, যা পুরুষ দেহে শুক্রাস্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটায়। ও কি করছে, পুরুষদের যাবতীয় কোষকে উদ্দীপিত করছে। এবং আগেই বলছিলাম এটা একটা মেল হরমোন, যে ও কি করবে, ও পুরুষদের যে হরমোন টেস্টোস্টেরন সেটা ক্ষরণে সাহায্য করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে LTH বা লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। LTH এর ফুল ফর্ম লিউটোট্রপিক হরমোন, এর অপর নাম কি, প্রোল্যাকটিন। এটার কাজ কিন্তু খুব দেয়। এটা কি করে, মাতৃদেহে দুগ্ধ ক্ষরণে, স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এই প্রোল্যাকটিনের কাজ চোখ বন্ধ করে সবাই মুখস্থ করবে, যে মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এই গেল 4টা আমার কি, GTH বা গোনাডোট্রপিক হরমোনের ভাগ, FSH, LH, ICSH আর LTH, যার অপর নাম কি, প্রোল্যাকটিন। ক্লিয়ার? এবার এখানে আছে ADH বা ভেসোপ্রেসিন। ADH এর অপর নাম কি, ভেসোপ্রেসিন, আর এটা হচ্ছে অক্সিটোসিন। এটা হচ্ছে আমার অক্সিটোসিন। এই দুটো হচ্ছে আমার পস্টেরিয়র পিটুইটারি থেকে নির্গত, মানে পশ্চাৎ পিটুইটারি থেকে। কি বলছে এখানে, বৃক্কীয় নালিকায় জল বিশেষণ ঘটায় এবং এই হরমোনের ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। তার মানে ADH এর কাজ কি, ও আমাদের বৃক্কীয় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করছে এবং এই হরমোনের ক্ষরণে আমাদের কি হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হচ্ছে। মাথায় রাখবে, এটা একদম পয়েন্ট করে রাখবে, কারণ এর পরেও আমরা একটা দেখবো ডায়াবেটিস আরেকটা আছে, যেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস। তো এটা একদম পয়েন্ট করে রাখবে, ADH এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, এবার আছে অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি, প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। অক্সিটোসিনের কাজও কিন্তু খুব দেয়, এটাও মাথায় রাখতে হবে, একদম মনে রাখতে হবে। ও যখন সন্তান প্রসব হয় তখন ও জরায়ুর সংকোচন ঘটায়। বোঝা গেল? ক্লিয়ার? দিশা, কোনটা ভুল আছে তুমি বলছো, একটু বলো আমাকে। এই গেল পিটুইটারির ভাগ। এবার আমরা দেখবো এখানে থাইরয়েডের ভাগগুলো। ঠিক আছে, এরপর আছে থাইরয়েড গ্রন্থি, যে আমরা আগেই জানি পিটুইটারি থেকে একটা হরমোন, যেটা কি TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে কি করে, এই থাইরয়েড গ্রন্থির যে হরমোন, কি হরমোন, নিঃসৃত হরমোন থাইরক্সিন, এর ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি, থাইরক্সিন। কি ব্যাপার, সবাই ক্লাসে আছে তো, নাকি সবাই চলে গেছে? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওটা ইন্টারস্টিশিয়াল স্টিমুলেটিং হরমোন লিখলেও কিন্তু ভুল নয়। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লাসে আছো তো, নাকি সবাই ঘুমিয়ে পড়েছে কথা শুনতে শুনতে? হ্যাঁ, দেখি সবাইকে একটু মাঝে মাঝে তোমরা আমাকে বলবে, তাহলে কিন্তু ভাববো ক্লাসে কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে কথা শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, সবাই বলছে আসি, ওকে ঠিক আছে দিশা, ওটাতেও ভুল নেই। ঠিক আছে, ওকে। এবার থাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসৃত হচ্ছে, থাইরক্সিন।
এটার থেকেও কিন্তু একটা বড় কোয়েশ্চেন আসে, যেটা আমি তোমাদের কোয়েশ্চেন আনসারে বুঝিয়ে দিব, যে যে হচ্ছে কি না হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। এই কোয়েশ্চেনটার থেকে কিন্তু একটা বড় কোয়েশ্চেন আসে, এটা আমি পরে বলে দেব। এবার থাইরয়েড গ্রন্থির কাজ, এগুলো আমার কাজ কি বলছে দেখো এখানে, বিপাক কার্য নিয়ন্ত্রণ করে, মৌল বিপাকীয়ার হারকে নিয়ন্ত্রণ করে, লোহিত কণিকার ক্রমপরিণতি ঘটায় এবং হৃদস্পন্দন বৃদ্ধি করে। ঠিক আছে, মেনলি এই থাইরয়েডকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি, এটাকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। কেন বলে থাকি ক্যালোরিজেনিক হরমোন? কারণ এই হরমোন আমাদের শরীরে তাপের উৎপাদন করে, মানে ও কি করে, আমাদের শরীরে যাবতীয় যে মেটাবলিক জাতীয় কাজ হয় সেগুলো এই হরমোন নিয়ন্ত্রণ করে। এই জন্যই থাইরক্সিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। ওকে, এগুলা গেল ওর কাজ। এবং এটা দেখো ওর কম ক্ষরণে কি হচ্ছে আর বেশি ক্ষরণে কি হচ্ছে। আচ্ছা, একদিন বলছি স্কুল যাবো, রেজাল্ট দিবে। ওকে, কখন রেজাল্ট দিবে তোমাদের? কি বলছে, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম হয় এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। এবং থাইরক্সিনের অধিক ক্ষরণে গ্রেভস বর্ণিত বা গয়টার বা গলগণ্ড রোগ হয়। থাইরক্সিনের অধিক ক্ষরণে কি হচ্ছে, গলগণ্ড রোগ হচ্ছে, মানে গয়টার মানে গলা ফুলে যাচ্ছে। আর থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। এই রোগগুলোর লক্ষণ লাগবে না, জাস্ট তোমাদের কিসের অভাবে কোন রোগ হচ্ছে এবং অধিক ক্ষরণে কি রোগ হচ্ছে সেটুকুন জানলেই কিন্তু চলবে। ঠিক আছে, ও দুটো, হ্যাঁ ঠিক আছে, 1:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবার আছে আমার অগ্নাশয়। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। অগ্নাশয়কে কিন্তু আমরা মিক্সড গ্ল্যান্ড বলি, মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, যেটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটি গ্রন্থির সংমিশ্রণ নিয়ে তৈরি, মিক্সড গ্ল্যান্ড। এবার এই অগ্নাশয়ের 3টা কোষ, বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ। আরেকটা থাকে পিপি কোষ, আরেকটা থাকে পিপি সেল। এই যে গোটাটা সেল সমষ্টি, এই কোষপুঞ্জকে, এই 4 ধরনের যে কোষপুঞ্জকে আমরা বলে থাকি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, তাহলে এই যে অগ্নাশয় থেকে 4টা কোষ, বিটা, আলফা, ডেল্টা আর পিপি সেল, এই 4টার সমষ্টিকে আমরা একসঙ্গে বলে থাকি কি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ভালো মতো মাথায় রাখবে। এবার কোন কোষ থেকে কি বেরোয় সেটা জানবো। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন। ক্লিয়ার? এবার আছে দেখো ইনসুলিন। এবার ইনসুলিন আর গ্লুকাগনের কাজটা এইটুকু মাথায় রাখলেই হবে যে এই ইনসুলিন আর গ্লুকাগন কিন্তু একে অপরের অ্যান্টাগনিস্টিক ফাংশন করে, 2 রকম রোল প্লে করে। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায় আর গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। বোঝা গেল কি বললাম? যদি আমাদের বডিতে কোনো সময় সুগার লেভেলটা বেড়ে যায় তখন ইনসুলিন কি করে, রক্তে শর্করার মাত্রাটা কমিয়ে দেয়। আর কোনো সময় যদি আমাদের বডিতে সুগারের মাত্রা কমে যায় তখন গ্লুকাগন কি করে, আমাদের শর্করার মাত্রাটা বৃদ্ধি করে। এই জন্য কি ইনসুলিন আর গ্লুকাগন একে অপরের বিপরীত কাজ করে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ইনসুলিনের কম ক্ষরণে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। ফলে এবার কোনো কারণে ইনসুলিন যদি ক্ষরণ হতে না পারে তার মানে কি, গ্লুকাগন তো বৃদ্ধি পেতে থাকবে, এর ফলে কি শর্করার মাত্রা বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হবে বা মধুমেহ। এটা কি, ডায়াবেটিস মেলিটাস। আমি আগেই বললাম একটা ছিল ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা কি এডিএইচ এর কম ক্ষরণ হচ্ছে, যেটাকে আমরা কি বলবো, বহুমূত্র রোগ। আরেকটা কি ইনসুলিনের কম ক্ষরণে, দুটারই কিন্তু কম ক্ষরণ, একটা এডিএইচ এর কম ক্ষরণ যেটা ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র, আরেকটা কি ইনসুলিনের কম ক্ষরণ যেটার নাম কি ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। এই দুটো দিয়ে কিন্তু পার্থক্য আসতে পারে, যে ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য লেখো। আমরা কি বলবো, যে ডায়াবেটিস মেলিটাস যেটা ইনসুলিনের কম ক্ষরণে হচ্ছে আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটা এডিএইচ এর কম ক্ষরণে হচ্ছে। আর কি ডায়াবেটিস মেলিটাসে আমাদের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর ওখানে কি আমাদের বারবার ঘন ঘন মূত্র ত্যাগ হচ্ছে এবং রোগীর তৃষ্ণা পাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, যেগুলো আমি বলছি তোমরা কিন্তু একদম সবাই লিখতে বসো, খাতা খুলে লিখো, কারণ এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার সময় ফাইনালে কাজে দিবে। এগুলো কিন্তু আর কেউ পড়াবে না তোমাদের। এখন যা বলছি তোমরা সবাই শুধু নোট করো, ঠিক আছে? এই গেল তোমাদের গোটা অগ্নাশয়ের ব্যাপার।
অগ্নাশয়ের পোর্শনটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। কোন সেল থেকে কি হরমোন বেরোচ্ছে, ইনসুলিন গ্লুকাগনের কাজটা কি অ্যান্টাগনিস্টিক, এবং এই হরমোনের কম ক্ষরণে কি হচ্ছে। আর একটা কোশ্চেন কি বললাম, পার্থক্য। পার্থক্যটা অনেক সময় দিয়ে দেয়, যেটা কি ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিটাস। ঠিক আছে, ইনসিপিটাস বোঝা গেল? ক্লিয়ার? এবার এখানে আছে আমার অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা কি বলবো, জরুরিকালীন বা আপৎকালীন হরমোন। ঠিক আছে, আর আপৎকালীন হরমোন মানে কি, ও লিখেই রাখছি, সরি, আপৎকালীন হরমোন, যেটা কি আমাদের যে কোনো রকম যে উত্তেজনা বলো, ভয় বলো, দুশ্চিন্তা বলো, হাসি বলো, যে কোনো সময় আমাদের এই হরমোনটা কিন্তু আমাদের তখন ক্ষরণ হয়। এটার মানে ক্ষরণ খুব বেশিক্ষণ ধরে হয় না, খুবই অল্প পরিমাণে হয়। তো এটাকে যখন আমাদের উত্তেজনা, ভয়, চিন্তা, দুশ্চিন্তা কাজ করে, তখন আমাদের এই হরমোনের ক্ষরণ হয়। এর জন্য এটাকে আমরা জরুরিকালীন, আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলে থাকি। এর কাজটা কি, তার মানে কি, এই হরমোনটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। ঠিক আছে, স্ট্রেস হরমোন, অর্থাৎ এটা কোন রকম আমাদের শরীরে যখন কোনো স্ট্রেস হয় তখন এই হরমোনটা ক্ষরণ হচ্ছে। এর কাজ কি, ও রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব ফেলে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব ফেলে, অস্থিপেশির উপর প্রভাব ফেলে এবং বিপাকের উপর প্রভাব ফেলে। মানে যেখানে যখন কোন রকম স্ট্রেস হচ্ছে বা কোন রকম উত্তেজনা হচ্ছে তখন এই হরমোনটা সেখানে প্রভাব ফেলছে। ঠিক আছে, যদি বলছি ম্যাম আমার নোট করা শেষ ওয়ান শট থেকে, হ্যাঁ তা তো জানি তোমাদের শেষ, কিন্তু যারা নতুন র্যাঙ্কার্সে তাদেরকে বলছি তোমরা এগুলো নোটস করে নাও। ওকে, অরিত্র বলছে ম্যাম পিডিএফ পাবো তো? হ্যাঁ অফকোর্স পাবে, কেন পাবে না। এই গেল তাহলে তোমাদের কি অ্যাড্রিনাল গ্রন্থি। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের জনন গ্রন্থি। ঠিক আছে, যেটা কি শুক্রাশয় ও ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। আচ্ছা, তখন আমি তোমাদের যেটা বলেছিলাম না গোনাট, ওটা গোনাট না, ওটা জনন হতো। এখানে তোমাদের আমি ভুল করে গোনাট লিখে দিয়েছি, এটা জনন গ্রন্থি। ঠিক আছে, গোনাট তো ওগুলো, এটা হবে আমার জনন গ্রন্থি, কারণ গোনাট কি, যে FSH LH সেগুলো আমার গোনাট, এটা হবে আমার জনন গ্রন্থি। ওকে, তাহলে এখানে কি শুক্রাশয় এবং ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। এবার শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন কি, টেস্টোস্টেরন। এবং এই টেস্টোস্টেরনের কাজ কি, এটা তো সবাই জানো, পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায় এবং যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। মানে কি করে, টেস্টোস্টেরন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে, ফলে পুরুষদের পেশি বহুল দেখায়, গলার স্বর মোটা হয় এবং দাড়ি গোঁফ গজায়। এই যে পুরুষদের যে দৈহিক পরিবর্তন, এটা কিন্তু টেস্টোস্টেরনের জন্যই হচ্ছে, এবং পুরুষের যৌনাঙ্গের যে পরিবর্তন সেটাও কিন্তু টেস্টোস্টেরনের জন্যই হচ্ছে। তো টেস্টোস্টেরনটা কিন্তু ভোলার কোনো চান্স নেই, কারণ পুরুষদের দেহে একটাই হরমোন, যেটা কি টেস্টোস্টেরন। ক্লিয়ার? আর একটা আছে কি আমার এখানে ডিম্বাশয় থেকে দুই রকম হরমোন, একটা কি ইস্ট্রোজেন আর একটা প্রোজেস্টেরন। এই দুইটার কাজ আমি একদম ক্লিয়ার ভাবে বলে দিব, যেন আর কারো কোনোদিন ভুল না হয়। ফার্স্টে আছে ইস্ট্রোজেনের কাজ, মানে কি দৈহিক পরিবর্তন ঘটায়। এই যে আমাদের শরীর, মেয়েদের শরীরে যে যত রকম দৈহিক পরিবর্তন, এটাকে করে ইস্ট্রোজেন করে। এবং যেই যে আমাদের ঋতুচক্র মানে এই যে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল, এটা যে নিয়ন্ত্রিত ভাবে হচ্ছে, এটা হতে সাহায্য করে আমাদের এই ইস্ট্রোজেন। তার মানে ইস্ট্রোজেনের দুটো কাজ কি হচ্ছে, একটা আমাদের দৈহিক বিকাশের পরিবর্তন করছে, মানে ফিমেলদের বডিতে যত রকমের দৈহিক পরিবর্তন সেটা ঘটাতে সাহায্য করে ইস্ট্রোজেন। এবং কি আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল, এই যে ঋতুচক্রটা একদম নিয়মিত কন্টিনিউ সাইকেল ওয়েতে হচ্ছে, এটা হতে সাহায্য করে কি আমাদের ইস্ট্রোজেন। একদম চোখ বন্ধ করে এই দুটো কাজকে মাথায় রাখবে। প্রোজেস্টেরন, এবার আসবে আমার প্রোজেস্টেরনের কাজ। এর কি কাজ, এখানে আমরা দেখলাম ইস্ট্রোজেনে ঋতুচক্রটা চলতে সাহায্য করছে। প্রোজেস্টেরনটা কি করে, ঠিক তার উল্টো। যখন ফিমেলদের যখন প্রেগনেন্সি পিরিয়ড চলে, তখন আমরা জানি সেখানে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা কি স্টপ থাকে, এই যে ঋতুচক্র বন্ধ থাকে সেটা করতে সাহায্য করে কি আমার এই প্রোজেস্টেরন। ওকে, এই হরমোন স্ত্রীদেহে অমরা, প্লাসেন্টা গঠনে এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, পুষ্টিতে সাহায্য করে। তার মানে কি মাথায় রাখবে, প্রোজেস্টেরন পি, প্লাসেন্টার পি।
একদম মিলে গেল পিপি। তো এবার এই প্রজেস্টেরন কি করছে, এই যে প্লাসেন্টা গঠনে সাহায্য করছে এবং ভ্রূণকে যে পুষ্টি দিবে সেটা দিতেও সাহায্য করছে এবং কি করছে, গর্ভাবস্থায় আমাদের ঋতুচক্র বন্ধ রাখতে সাহায্য করছে এবং গর্ভাবস্থায় স্তনগ্রন্থির প্রসারণ এবং প্রসবকালে জনন পথে পেশির প্রসারণে সাহায্য করে। মনে থাকবে, এই গেল তাহলে আমাদের প্রজেস্টেরনের কাজগুলো। ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন একদম ক্লিয়ার ভাবে মাথায় রাখবো। ইস্ট্রোজেন মেয়েদের দৈহিক বিকাশে পরিবর্তন ঘটায় এবং মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে কন্টিনিউ হতে সাহায্য করে, একদিকে চলে গেল। আর প্রজেস্টেরনে কি হচ্ছে, প্রজেস্টেরন মানে প্লাসেন্টা, যেটা কি প্লাসেন্টা গঠনে সাহায্য করে, যার ফলে কি শিশু মানে ভ্রূণের দেহে পুষ্টি যোগাচ্ছে এবং যখন ও প্রেগনেন্সির পিরিয়ডটা চলছে সেই সময় আমাদের ঋতুচক্রটাকে বন্ধ রাখছে। বোঝা গেল, ক্লিয়ার হলো, আর যেন এগুলো কোনোদিন ভুল না হয়। এই গেল তাহলে তোমাদের কি এবার থিওরি পোর্শনটা। কারো কোনো রকম ডাউট আছে? এবার আমরা তাহলে কিছু কোয়েশ্চেন করব। কি সবাই রেডি তো কোয়েশ্চেন করার জন্য? বোঝা গেছে একটু কোনটা, কারো কোনো প্রবলেম নেই? এবার আমি তাহলে তোমাদের এখানে কি দিব, কোয়েশ্চেন অ্যান্সার করাবো। সবাই জানাও, জলদি জানাও। তাহলে আমরা এবার কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আজকের মতো থিওরি কিন্তু আমাদের শেষ। সবাই প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। আমি কিন্তু যাকে তাকে কোনোদিন টেলিগ্রামে বলে দিব খাতাটা আমাকে দেখাও, তখন কিন্তু আমি খাতা কিন্তু দেখতে চাই সবার, ঠিক আছে? যখন তখন যাকে খুশি বলে দিব, তখন কিন্তু আমি দেখবো। হ্যাঁ, আর যখন বলবো তখনই দিবে, কারণ এখন তোমরা লিখবে না, ভাবছো পরে লিখবো, তাহলে কিন্তু তোমরা নিজেকে কিন্তু নিজেরাই ফাঁকি দিচ্ছ। এখন ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসটা দেখছো, তোমরা এখনই সাথে সাথে যেগুলো কোশ্চেন আমি লিখবো সেগুলো তোমরা লেখো, কারণ আমরা কিন্তু আগেই বলেছি কিভাবে কোশ্চেনটা লিখবে খাতায়, সেটা কিন্তু আমরা তোমাদের এই ব্যাচে কিন্তু বলে দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার কোশ্চেন গুলো দেখি। ফার্স্টে কি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মার্কস 2। মার্কস 1 তো আমরা অনেক করেছি, তো ব্যাচে আমরা মেনলি মার্কস 2, মার্কস 5 এগুলো করব, ঠিক আছে? আর মার্কস 5 তো অতটাও লেখানো সম্ভব না, আমি বুঝিয়ে দিব, তোমাদের খাতা আমি চেক করব। মার্কস 5 বুঝিয়ে দিব, তোমরা নিজেরা লিখে আমাকে দেখাবে, সেগুলো আমি চেক করব। তারপর আমি তোমাদের সেই মার্কস 5 কোয়েশ্চেন গুলোকে প্রোভাইড করব, কিন্তু মার্কস 2 একদম আমি তোমাদের এখানে লিখিয়ে দিব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, সিসমোনাস্টিক চলন কাকে বলে? চলো ফার্স্টে আমরা দেখে নিই সিসমোনাস্টিক চলন কাকে বলে। এটা তো আমি তোমাদের আগেই বলেছি, সবাই লেখো। সিসমোনাস্টিক কি বলছে, স্পর্শ, আঘাত ও কম্পন জনিত। আমরা আগেই বলেছি ন্যাস্টিক কথার অর্থ কি, যে উদ্দীপকের তীব্রতার দিকে ওর চলন হবে, এবং সিসমো কথার অর্থই কি, স্পর্শ, তাই তো? তাহলে কি হবে, স্পর্শ, আঘাত ও কম্পন জনিত কারণে কম্পন প্রভৃতি উদ্দীপকে তীব্রতা জনিত কারণে উদ্ভিদ অঙ্গের চলনকে। আচ্ছা, লেখাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে? তোমরা একটু আমাকে জানাও যে লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি এই কালার দিয়ে। উদ্ভিদ অঙ্গের চলনকে সিসমোন্যাস্টি চলন বলে। অবশ্যই যখন 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে সিসমোনাস্টিক চলন, এখানে কিন্তু বলেনি উদাহরণটা দাও, কিন্তু 2 মার্কস মানে উদাহরণ কিন্তু এখানে আমার মাস্ট, এখানে কিন্তু উদাহরণ কিন্তু একদম দিতেই হবে, ইম্পর্টেন্ট। যদি উদাহরণ না দাও ম্যাম কিন্তু 1 মার্কস কেটে নেবে। ওকে, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে যেমন এখানে কি হবে, লজ্জাবতী পাতা স্পর্শ করলে পাতা নিয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল যে তাহলে এবার
ব্লু কালারটা না মনে হয় বোঝা যাবে না, আমি হোয়াইট কালার ইউজ করছি, সবচেয়ে বেটার। ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এই গেল সিসমোনাস্টিক চলন, যেখানে উদাহরণ না বললেও কিন্তু উদাহরণ একদম কম্পালসারি, যেটা উদাহরণ কিন্তু দিতেই হবে। ঠিক আছে, এই গেল স্পর্শ, আঘাত ও কম্পন প্রভৃতি উদ্দীপকের তীব্রতা জনিত কারণে উদ্ভিদ অঙ্গের চলনকে সিসমোনাস্টিক ন্যাস্টি চলন বলে। যেমন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতা নুয়ে যায়। ঠিক আছে, পাতা নুয়ে যায়। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? হ্যাঁ জয়িতা, আমি হোয়াইট দিয়ে লিখছি, অর্ক ব্লু দিয়ে লিখবো না, কারণ ব্লু দিয়ে অনেক সময় ব্ল্যাক ব্ল্যাক লাগে দেখতে, তো হোয়াইটটা দিয়ে আমার মনে হয় বেস্ট। ঠিক আছে, এবার হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? কেন বলে? আমরা জানি হরমোন তার নির্দিষ্ট কোষে কাজ সম্পন্ন করে প্রতিটি অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে। তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে। বোঝা গেল? লিখছো তো সবাই? হ্যাঁ, আমি কিন্তু খাতা কিন্তু আমি দেখতে চাবো। ঠিক আছে, তখন যদি কেউ না দেখাতে পারো, আর যদি কেউ 2-3 দিন পরে আমাকে দেখাও, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোমরা তখন লিখছো না ক্লাসের মধ্যে। আর দেখো, আরো একটা কথা বলি, তোমরা ফাঁকি দিও না, কারণ তোমরা এখন যদি না লেখো, এখন তোমরা ক্লাসটা করছো, তোমরা বসে আছো, লিখে ফেলো। কারণ এরপরে যখন তোমরা অন্য ক্লাস করবে, তখন যদি এটা বসে বসে ঢোকো, তাহলে তোমাদের এই টাইমটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? টাইমগুলোকে তোমরা এখন ইউটিলাইজ করো, কারণ তোমাদের জন্য প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এখন এই যে বসে আছো, যদি ভাবো যে আমরা দেখতেই থাকি, শুয়ে শুয়ে দেখে যাই, ম্যাম তো পড়াচ্ছে, পরে লিখবো, তা পরে যখন লিখবে তখন তোমরা আবার এই সেম জিনিসের উপর সেম টাইম নষ্ট করবে? এটা করো না, তখন তোমরা অন্য সাবজেক্ট পড়তে পারবে। বোঝা গেল? এই গেল তাহলে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক কেন বলে। যে হরমোন তার নির্দিষ্ট কোষে কাজ সম্পন্ন করে প্রতিটি অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে থাকি। হ্যাঁ, সরছি সরছি। খাতা আমি দেখবো হচ্ছে টেলিগ্রামে। ঠিক আছে, টেলিগ্রামে নাও, তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমার নেক্সট ক্লাস আবার আছে পরের সোমবার। ঠিক আছে, চলো 3 নাম্বার কোশ্চেন, অগ্রস্ত প্রকটতা কাকে বলে? কাকে বলে অগ্রস্ত প্রকটতা, বলো? উদ্ভিদের অগ্রমুকুলে অক্সিনের পরিমাণ বেশি থাকায় অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে এবং কি হয়, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত ঘটে। কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত ঘটে
এই ঘটনাকে আমরা অগ্রস্ত প্রকটতা বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ কি করে আগেই বুঝিয়েছি, উদ্ভিদের অগ্রমুকুলের অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, মানে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে না। এই ঘটনাকে আমরা অগ্রস্ত প্রকটতা বলে থাকি। ঠিক আছে, এই গেল আমার অগ্রস্ত প্রকটতা। উজ্জয়িনী বলছো আমার তো টেলিগ্রাম নেই। উজ্জয়িনী টেলিগ্রামটা নামাও। টেলিগ্রামে কিন্তু আমাদের এই যে আমাদের কিন্তু চ্যানেল আছে, সেখানে কিন্তু বিভিন্ন ক্লাসের কিন্তু আপডেট দেওয়া হয়। কোনোদিন কোনো কারণে যদি কোনো এমার্জেন্সি বা কোনো কেউ অসুস্থ হলো, সেটা যদি ক্লাস নিতে না পারে, তখন কিন্তু আমরা সেখানেই কিন্তু জানাবো। ঠিক আছে, তো টেলিগ্রামটা নিয়ে আমাদের চ্যানেলটাকে তুমি সেখানে স্ক্যান করে সেখানে জয়েন করো। ঠিক আছে, এই গেল অগ্রস্ত প্রকটতা। এবার কি আছে, নেক্সট আছে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে। লিখতে পারছো? ওকে, নেক্সট লিখছি। গ্রন্থির অন্য অন্য গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কি লিখলাম, পিটুইটারি থেকে এমন অনেক হরমোন যা অন্য অন্য গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানে কি, পিটুইটারি থেকে আমরা দেখছিলাম তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে, যেটা থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন ক্ষরণে সাহায্য করছে। ঠিক আছে, তাই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড বলা হয়। বোঝা গেল কি বললাম, পিটুইটারি থেকে এমন অনেক হরমোন যা অন্যান্য গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, অরুণিমা বলো কি হয়েছে, কি বলছে এখানেও ম্যাম, কিভাবে করব, কি করবে? আচ্ছা, এবার এটা এক্সাম্পল দিতে হবে, উদাহরণ মাস্ট। এটা উদাহরণটা তোমরা নিজেরা লেখো, উদাহরণ দিতে হবে। কি উদাহরণ দিব ম্যাম, কি উদাহরণ দিব? এই যেটা আমি মুখে বললাম, যে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয় কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, যা কি করে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন ক্ষরণকে উদ্দীপিত কি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এই এক্সাম্পলটা কিন্তু নিতে হবে। ওই হচ্ছে আজ রেজাল্ট বেরোলো লাইফ সায়েন্সে 86 পেয়েছি, ভেরি গুড অরিমা, ভেরি গুড। এটা এক্সাম্পল তোমরা দিতে পারবে, যেটা আমি বললাম সবাই লিখে নাও, লিখে নাও। যেটা কি হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সংক্ষেপে, যে এই যে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড, তার থেকে কি ক্ষরণ হচ্ছে, TSH, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা কাকে উদ্দীপিত করছে, থাইরয়েড গ্রন্থিকে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে, যার থেকে কি ক্ষরণ হচ্ছে, থাইরক্সিন। বোঝা গেল? এই এক্সাম্পলটা কিন্তু সবাই একদম লিখে নাও, উদাহরণ মনে থাকবে। ক্লিয়ার?
বলে দিলাম, জাস্ট তোমরা এটাকে লিখে নাও। কি পারবে তোমরা লিখতে? এবার আমরা যাবো তাহলে নেক্সটে। ক্লিয়ার সবার? একটু জানাও, কারো কোনো ডাউট আছে? কি তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি, সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হচ্ছে? কি হবে? ফার্স্টে আছে আমার এখানে বিটা কোষ, সেখান থেকে আমার কি নিঃসৃত হচ্ছে? ইনসুলিন। ঠিক আছে, তোমরা এরকম করে লেখো, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি হলো বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। এবার লেখো তাদের থেকে নিঃসৃত হরমোনগুলি হলো, ড্যাশ দিয়ে নিচে নিচে লেখো এরকম করে। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, তারপর এখানে কি আছে? ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে আমার কি বেরোচ্ছে? সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষ, পিপি কোষ থেকে আমার কি বেরোচ্ছে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে, পলিপেপটাইড। ঠিক আছে, বোঝা গেল? এগুলো একদম তোমরা কিন্তু লিখে নাও, লিখে নাও, আমি সরে যাচ্ছি। ঠিক আছে, লিখে ফেলেছো সবাই? হ্যাঁ, এবার এখানে আছে আমার নেক্সট কোয়েশ্চেন, জিব্রেলিন কিভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, দিয়ে দেয় কিন্তু। ওই জিব্রেলিনের কাজ কি, এর থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলবো আমরা জানি, জিব্রেলিন বীজের মধ্যে উপস্থিত উৎসেচক। উৎসেচকটার নাম কি বলো দেখি? আলফা অ্যামাইলেস। আলফা অ্যামাইলেস সংশ্লেষকে উদ্দীপিত করে। যা কি করে? বীজের মধ্যে পুষ্টির বৃদ্ধি ঘটায়, এর ফলে বীজটা কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, যা কি করে? বীজের মধ্যে পুষ্টির বৃদ্ধি ঘটায়, ফলে বীজের সুপ্ত দশা ভঙ্গ হয়। দেখো ভালো মতো বলে দিচ্ছি, কি থাকে? জিব্রেলিনটা কি করে? বীজের মধ্যে আমাদের এক ধরনের উৎসেচক থাকে। কি উৎসেচক? আলফা অ্যামাইলেস। উৎসেচকটার নাম মাথায় রাখবো, আলফা অ্যামাইলেস। ও কি করে? বেশি করে সংশ্লেষিত হয়, এর ফলে বীজের মধ্যে যে উপস্থিত যে পুষ্টি সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে বীজটা কি হয়ে যাচ্ছে? বীজটার বৃদ্ধি ঘটছে। এই সময় এর ফলে এক সময় কি হবে? এটা বেশি উদ্দীপিত হচ্ছে, এক সময় ওর পুষ্টিটা বেড়ে যাওয়ার ফলে বীজটা কিন্তু ব্রেক হয়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? বীজের সুপ্ত দশা ভঙ্গ। বোঝা গেল?
হ্যাঁ বলে দিব বলে দিব, বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার কি? একটু জানাও। কারো কোনো প্রবলেম আছে কোশ্চেনটাতে? কোশ্চেনটা ভালো মতো বুঝে নিবে। জিব্রেলিন কি করে? বীজের মধ্যে উপস্থিত যে উৎসেচক আলফা অ্যামাইলেজ, এইটার সংশ্লেষকে উদ্দীপিত করে। এর ফলে বীজের মধ্যে যে পুষ্টি থাকে, ওই পুষ্টি বেশি পরিমাণে যোগান হচ্ছে। এর ফলে বীজটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বীজটা বৃদ্ধি পেতে পেতে এক সময় কি হবে? বীজটা কিন্তু ভেঙে যাবে। এটাই হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গ। সবাই লিখে নিয়েছো? ওকে, সবাই বলছে ক্লিয়ার, তাই তো? উজ্জয়িনী, দিশা, নার্গিস, সঞ্চিতা, ওকে ওকে। বাকি সবাই কোথায়? হ্যাঁ, মাত্র 4 জন রেসপন্স করছে। এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন 7 নাম্বার। কি বলছে? অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন? কেন বলে বলো? ওকে, কি রাজকী চক্রবর্তী বলছে সাজেশন কবে দেবেন? সাজেশন গুলো কি প্র্যাকটিস করাবেন? অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করাবো, কেন করাবো না? তোমরা ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা সাজেশনটা মেবি আমরা জানুয়ারিতে দেবো। কারণ শুধু সাজেশন করলে হবে? শুধু পাস করলেই হবে? আমাদের ভালো র্যাঙ্ক করতে হবে। ওই জন্য তো ব্যাচের নাম কি? র্যাঙ্কার্স ব্যাচ। ভালো র্যাঙ্ক করতে হবে। আগে এগুলো আমরা সব রিভিশন করাবো, টেস্ট পেপার করাবো, তারপরে আমরা তোমাদের দিব সাজেশন। ওকে, এবং সেটা কিন্তু আমরা তোমাদের প্র্যাকটিস করিয়ে দিব একদম, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। তুমি এই ব্যাচে ঢুকে গেছো মানে আমরা একদম তোমার পাশে আছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ দিশা, হোমওয়ার্ক তো অবশ্যই দিব। এবার হচ্ছে অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন? এটা কি হবে অ্যান্সার বলো? দিচ্ছি 1 সেকেন্ড। লিখে দিই তাহলে। অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে কারণ আমরা জানি কি এটা আমাদের এমনি সময় কিন্তু অ্যাড্রিনালিন হরমোনের কিন্তু কোনো ক্ষরণ হয় না, কিন্তু কোনো উত্তেজনার মুহূর্ত, ভয়, আনন্দ, চিন্তা, দুশ্চিন্তা, এগুলোর সময় আমাদের এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এবং এইটার যে স্থায়িত্ব, এটা কিন্তু বেশিক্ষণ না, খুবই অল্প সময়ের জন্য। এই জন্য এটাকে আমরা সংকটকালীন হরমোন বলে থাকি, ঠিক আছে? না না শম্পা, তোমরা যে পে করে ব্যাচটা এনরোলমেন্ট করেছো এটাই শেষ, এটা আর পে করতে হবে না। এটা একদম ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? তোমরা ব্যাচটা অলরেডি এনরোলমেন্ট করে ফেলেছো, এটা তোমাদের আর পে করার কোনো দরকার নেই, ঠিক আছে? একবারই। রাজকী, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাম ডিসেম্বরের মধ্যে টেস্ট পেপার কমপ্লিট হবে? হ্যাঁ, আমরা একদম তোমাকে কমপ্লিট করে দেবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। স্বাভাবিক অবস্থায় চলো এটা লিখে ফেলি আমরা, হ্যাঁ। অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ নগণ্য, কিন্তু ভয়, রাগ, সবাই লেখো, উত্তেজনা, আনন্দ, চিন্তা প্রভৃতি উত্তেজনা কালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। তাই অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে থাকি। হরমোন বলে। লিখে নাও সবাই, জলদি লিখে নাও, লিখে নাও, জলদি লিখে নাও। ওকে, থ্যাংক ইউ শম্পা, বলছে আপনার ভালো লাগে, থ্যাংক ইউ। লেখো লেখো।
দেখে নিয়েছে সবাই কি বলছে, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ নগণ্য, কিন্তু ভয়, রাগ, উত্তেজনা, আনন্দ, চিন্তা আরো যা যা হয় লিখবে প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়, তাই অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে। বা এরকমও তোমরা আরো একটা লাইন যোগ করতে পারো যে এই হরমোনের যে ক্রিয়াশীল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, জাস্ট উত্তেজনা কালেই কিন্তু এটা প্রকাশ পায়। ঠিক আছে, লিখে ফেলেছো সবাই? ওকে, দিশা বলছে আমার লং কোশ্চেনের অ্যান্সার লিখতে প্রবলেম হয়। ওকে, সব শিখিয়ে দিব, ঠিক আছে? তোমাদের নিজেদেরকে শিখতে হবে, আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে? আমি তোমাদের বলে দিব কি করে করতে হবে। এটা হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আচ্ছা, এবার নেক্সট কি বলছে, এবার টেস্টোস্টেরনের দুটি কাজ লেখো। এটা তো আমরা পারবো। টেস্টোস্টেরনের দুটি কাজ কি? পুরুষের দৈহিক চারিত্রিক পরিবর্তন ঘটায়, আরেকটা কি লিখতে পারি আমরা এখানে? তোমরা আগে হেডিং দিবে। কি হেডিং দিবে? তোমরা হেডিং দিবে টেস্টোস্টেরনের দুটি কাজ হলো। ডাইরেক্ট এরকম করে লেখা শুরু করবে না, হেডিং দাও টেস্টোস্টেরনের দুটি কাজ হলো। ডাইরেক্ট কিন্তু লেখা শুরু করবে না, বারবার বলছি হেডিং দাও, আমি হেডিংটা দিতে ভুলে গেছি। হেডিং দাও যে টেস্টোস্টেরনের দুটি কাজ হলো, ড্যাশ দিয়ে 1 নাম্বার দিয়ে লেখো পুরুষের দৈহিক চারিত্রিক পরিবর্তন ঘটায় আর যৌনাঙ্গের পরিবর্তনে সাহায্য করে। বিকাশ ঘটায়। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো, হ্যাঁ অর্ক ফুল সিলেবাস রিভিশন হবে। এই দুটো আগে হেডিং দিয়েছো তোমরা, টেস্টোস্টেরনের দুটি কাজ হলো, ড্যাশ দিয়ে ফার্স্টে লিখবে পুরুষের দৈহিক চারিত্রিক পরিবর্তন ঘটায়, আর 2 নাম্বার লিখবে যৌনাঙ্গের বিকাশ ঘটায়। ক্লিয়ার? লেখা কমপ্লিট? লেখা ডান সবার? ওকে, তাহলে আমি এবার নেক্সট। ঠান্ডা প্রিয়াঙ্কা? এখনো ঠান্ডা লাগছে না। নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেন কি আছে? বামনত্ব ও ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ লেখো। কারণ লেখো কিসের? ডায়াবেটিস ও বামনত্ব রোগের কারণ কি হতে পারে? লিখবো STH বা আগে এখানে লেখো বামনত্ব রোগের কারণ। ঠিক আছে, পয়েন্ট করে আমি হেডিং দেব সবাই। তা কি লিখবো এখানে? GH গ্রোথ হরমোন ও লেখো এখানে গ্রোথ হরমোনের অর্থাৎ কি GH এর কম ক্ষরণে এই রোগ হয়। ঠিক আছে, আর নেক্সট কি আছে আবার? ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস এটা আমরা জানি কি ADH এর কম ক্ষরণে, ADH এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। লিখে ভালো। ওকে, নার্গিস বলছে আপনাদের সাজেশন গুলো খুব ভালো লাগে, আপনি আমাদের জন্য কত কষ্ট করছেন। না না, কোনো কষ্ট না, এই যে কষ্ট করছি বা তুমি যদি একটা ভালো রেজাল্ট করো তাহলে ভাবো তো আমাদের কত আনন্দ লাগবে, তাই না? তো এটা লিখে নাও, বামনত্ব রোগের কারণ কি? গ্রোথ হরমোন বা GH এর কম ক্ষরণে এই রোগ হচ্ছে, আর ডায়াবেটিস ইনসিপিডাস কি? ADH এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হচ্ছে। ওকে, আবারও বলছি ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিস্টাস ভালো মতো পড়বে। এটা কমপ্লিট। তাহলে এবার আমরা নেক্সট লিখবো অক্সিন হরমোনের কাজ। এটা কমপ্লিট সবার? তাহলে এবার আমরা এটা লিখবো অক্সিন হরমোনের কাজ।
এটা কমপ্লিট তো? তাহলে এবার নেক্সটে যাচ্ছে অক্সিন হরমোনের কাজ, যেটা কিন্তু ভীষণই ইজি। কি হবে অক্সিন হরমোনের কাজ? দ্রুত কোষ বিভাজন ঘটায়, তারপর কি করে? অগ্রস্ত প্রকটতা ঘটাচ্ছে, দেখো একটা কথা বলি, অনেকে এরকম থাকে ও 2 নাম্বার আমি 2 পয়েন্ট লিখবো, এরকম করবা না। 2 নাম্বার সবসময় চেষ্টা করবা একটা পয়েন্ট এক্সট্রা লেখার, একটা হোক দুটো হোক এক্সট্রা লেখার চেষ্টা করবে। কোনো সময় এরকম করবে না ও 2 পয়েন্ট 2 নাম্বার, কারণ হয়তো টিচার হয়তো এরকম মাইন্ডসেট নিয়েই আছে যে আমি একটা পয়েন্টের জন্য হাফ নাম্বার করে দিব, তার মানে দুটো হলে ও 4টা পয়েন্ট লিখলে আমি ওকে 4 নাম্বার দিব। এরকম অনেক সময় অনেক টিচার কিন্তু এরকম করে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমরা কি বলতে পারি? পার্থেনোকার্পি বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। ফল তৈরিতে সাহায্য করে। আর একটা কি বলতে পারি? 4 নাম্বার এখানে লিখে দিচ্ছি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? সব হয়ে গেছে কি লেখা? তাহলে অক্সিনের কাজ কি হলো? দ্রুত কোষ বিভাজন ঘটায়, অগ্রস্ত প্রকটতা ঘটায়, বীজহীন ফল তৈরিতে সাহায্য করে, আর ট্রপিক চলন নিয়ন্ত্রিত করে। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? সবাই লিখে ফেলেছো? আমি সরে যাচ্ছি, করে নাও। দেখে ফেলেছো? এবার ওকে, দিশা বলছে ডায়মন্ড ক্লিয়ার। ঠিক আছে, এবার একটা কোয়েশ্চেন যেটা তোমরা বাড়িতে রেডি করবে। কি রেডি করবে? ডায়াবেটিস ইনসিপিডাস হোমওয়ার্ক। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিস্টাসের পার্থক্য। মেলিটাসের পার্থক্য। ঠিক আছে, এটা তোমরা সবাই বাড়িতে রেডি করবে ফর 2 মার্কসের জন্য। মনে থাকবে জাস্ট কিসের ক্ষরণে হচ্ছে সেটা লিখবা, আর কি হচ্ছে এটার ফলে সেটা লিখবা। ওকে, এই গেল তোমাদের 2 মার্কস। আজকে যেটুকুন পড়ালাম কারো কোনো ডাউট নেই, আর এর বাইরে 2 মার্কসের এখান থেকে আর কোনো কোয়েশ্চেন আসারও নেই, একদম শিওর। ঠিক আছে, এগুলো কি ডাব্লিউবিটি? হ্যাঁ দেখো, এখানে আমি যখন করাচ্ছি না, আমি যে কোনো পার্টিকুলার একটা বই থেকে আমরা কিন্তু আমি করাচ্ছি না, আমি সব বই দেখে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বের করেই কিন্তু করাচ্ছি। মানে এমন না যে শুধুমাত্র ডাব্লিউবিটিএ দেখে ফলো করছি বা শুধুমাত্র এবিটিএ দেখে ফলো করছি, তা নয়। এখানে অবশ্যই সব বই আমরা দেখছি, এবং আমাদের নিজেরও তো একটা এক্সপিরিয়েন্স আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আসে, সেগুলোই কিন্তু আমরা এখানে তোমাদের দিয়েছি। বেসিক্যালি একটা বইয়ের উপর বেস করে নয়। এবার এখানে কিছু আছে তোমাদের মার্কস 5, এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব, কিন্তু তোমরা অনেকে বলেছো তোমাদের লিখতে ভয় লাগে, এবার এই ভয়টাই তোমাদের কাটাতে হবে। আমি বুঝিয়ে দিব, আমি তোমাদের লেখাগুলো চেক করব, সেটা কি করে করব পরে আমি বলে দিব। তোমরা লিখবে, এই লেখাগুলো তোমরা আমাকে দেখাবে। এবার আমার যদি কারো লেখা যদি খুব পছন্দ হয়, সেটা আমি তোমাদের বলে দিব যে এই লেখাটাও একদম ঠিকঠাক আছে, সেটা আমি দিয়ে দিব। আর যদি মনে হয় যে তোমরা লেখাটা লিখতে পারছো না, সেক্ষেত্রে সেই নোটসটা আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, কি রাজি তো সবাই? হ্যাঁ দিশা, আমি সব বলে দিব, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সব আমি তোমাদের বলে দিব। টেলিগ্রাম আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। কিন্তু কি বলছি সেটা এবার শুনে নাও। ফার্স্ট কোশ্চেন, এগুলো মার্কস 5 এর। ফার্স্টে আছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, চলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন 1 নাম্বার। আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি, জানো
অনেক কথা বলছি, টপিক চয়নে উদ্ভিদের নিয়ন্ত্রণটা কি, সবাই মন দিয়ে শুনবে, কারণ এগুলো আমি এখন লিখছি না, তোমরা লেখো, তোমাদের লেখা প্র্যাকটিস করাটা দরকার, কারণ তোমরা অনেকেই মার্কস ওয়াইজ লিখতে পারো না বা ভয় পাও। এবার তোমরা যদি লেখো তোমাদের ভয় কাটবে। এগুলো তোমাদের হোমওয়ার্কই বেসিক্যালি, তোমরা লিখে আমাকে দেখাবে, যেগুলো মনে হবে আমার অ্যান্সার দেওয়া দরকার আমি তোমাদের পিডিএফ করে লিখে পাঠিয়ে দিব, আর যেগুলো যদি কারো কোনো লেখা আমার খুব ভালো লাগে আমি সেটাই তোমাদের দিয়ে দেবো সেই লেখাটা। ওকে, ফার্স্ট আছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। কি হচ্ছে দেখো, ট্রপিক চলন মানে আমরা জানি এটা আমাদের অক্সিন হরমোন সাহায্য করছে। কাণ্ড, কাণ্ড আমরা জানি কাণ্ড কই মানে উদ্ভিদের আলোর অংশের অভিমুখে কিন্তু কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে আলোর যে বিপরীত, মনে করো এখানে কাণ্ডটা, ঠিক আছে, সাপোজ মনে করো এটা আমার কাণ্ড, এটা হচ্ছে কাণ্ডর আলোর পোর্শনে, মনে করো এদিকটা আমার আলোর পোর্শন, ঠিক আছে, এটা আমার আলোর পোর্শন। তার মানে এই যে বিপরীত যে অংশ, এইদিকে আমার অক্সিনটা বেশি পরিমাণে থাকবে, যেখানে কম আলোযুক্ত অংশ, অর্থাৎ এই পরিমাণে এখানে যদি অক্সিনটা বেশি লেভেলের থাকে তাহলে আমার কি হবে বলতো, এই আলোর এই কাণ্ডটা আমাদের আলোর দিকে বেঁকে যাবে, মানে অক্সিনটা যে অংশে থাকবে তার বিপরীত অংশটা আলোর অভিমুখে বেঁকে যাবে। ঠিক তেমনি যদি আমরা মূলের ক্ষেত্রে বলি, মনে করো এটা আমার মূলটা, তো হ্যাঁ আমরা জানি মূল কিন্তু আমাদের কোথায় বেঁকে, আমাদের জলের দিকে যায়। তার মানে মূলের যে ওপর পোর্শন, মানে যেটা হচ্ছে আমাদের লাইটের পোর্শনটা, সেদিকে অক্সিজেন থাকছে, তো এর ফলে গ্রোথটা কিন্তু ওর দেখি কিছু হচ্ছে মাটির দিক বরাবর হচ্ছে, মানে অক্সিজেন যেই পোর্শনটাতে থাকে সেইটার বিপরীত দিকটা সেই অংশের দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। এটাই আমাদের কি ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা, মানে কাণ্ড সবসময় আলোর দিকে ঘটে, তার মানে কাণ্ডেতে অক্সিজেনটা কই থাকবে, আলোর বিপরীতে, আলোর বিপরীতে অক্সিজেন থাকা মানে কাণ্ডটা কিন্তু আলোর দিকে বেঁকে যাবে। মূলের ক্ষেত্রেও তাই, মূলটা জানি আমরা মাটির দিকে বেঁকে, তো এবার কি মূলের যে অক্সিজেনটা জমা হবে কই জমা হবে, মূলের বা মাটির বিপরীতে, এর ফলে মূলটা কিন্তু মাটির দিকে বেঁকে যাবে। এটাই কি, এটা হচ্ছে আমার কি ট্রপিক চলনে অক্সিন হরমোনের নিয়ন্ত্রণ। এই কোয়েশ্চেনটা হ্যাঁ অর্ক, আমি অ্যান্সার তো লিখে দিবই, আমি তোমাদের বলছি, আমি তোমাদের করে দিব, কোনো চিন্তার কারণ নেই, কিন্তু তার আগে তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে, লিখে আমাকে দেখাবে। এই কোয়েশ্চেনটার সাথে ছবি মাস্ট, ছবি দিতে হবে, নালে কিন্তু নাম্বার কাটা যাবে। তোমরা ট্রাই করো, এই যে আমি বলে দিচ্ছি এখনই ক্লাস শেষ হবে, হ্যাঁ এই চারটা বুঝিয়ে দিলেই ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা এটা ট্রাই করো। আমরা চাই তোমরা শেখো, তোমাদেরও শিখতে হবে, তাই না? কারণ শুধু আমি লিখে দিলাম তোমরা মুখস্থ করে পরীক্ষায় নাম্বার পেলে হবে না, তোমাদেরও শিখতে হবে যেন তোমরা কাউকে পরে কোনোদিন পড়াতে পারো। এই একটা কোয়েশ্চেন। নেক্সট আছে 2 নাম্বার, থাইরক্সিন হরমোনটি ক্ষরণে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো। কি হবে, এই যে থাইরক্সিন আমরা জানি পিটুইটারি থেকে আমাদের কি বেরোচ্ছে, কি বেরোয়, TSH হরমোন কিন্তু বেরোচ্ছে, যেটা কাকে এসে করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে, তাই তো। আর এর থেকে কি বেরোতে হচ্ছে, এর থেকে আমার বেরোচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে আমার কি বেরোচ্ছে, বাংলায় লিখে দিচ্ছি সরি, থাইরয়েড গ্রন্থি। এখান থেকে আমার কি বেরোচ্ছে, এখান থেকে আমার বেরোচ্ছে হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে। তার মানে মনে করো যেটা আমার পজিটিভ ফিডব্যাক, একটা আমাদের ফিডব্যাক দুটো হয়, একটা পজিটিভ, সম্পা আমি বলে দিব টেলিগ্রামে পাঠাবে, ঠিক আছে, আমি তোমাদের বলে দিব, অসুবিধার কোনো কারণ নেই। আজকে তোমরা একটা লেখো, আমি তোমাদের পরের দিন কাছে আলোচনা করে দিব। এটা কি একটা আছে আমার পজিটিভ ফিডব্যাক, আরেকটা আমার আছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে এবার পজিটিভটা কি, মনে করো কোনো কারণে এই থাইরক্সিনের পরিমাণটা যদি শরীরে আমাদের কমে যায়, তখন পিটুইটারি TH এর ক্ষরণটা কিন্তু বাড়িয়ে দিবে, এর ফলে এটা বেড়ে যাওয়ায় কি হবে, থাইরয়েড গ্রন্থিটা বেশি করে উদ্দীপিত হবে, এর ফলে কিন্তু এখানে থাইরক্সিনটা কিন্তু আমাদের শরীরে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা আমার পজিটিভ। আর নেগেটিভটা কি, ঠিক তার উল্টো, যদি কোনো কারণে আমাদের শরীরে এই থাইরক্সিনের পরিমাণ বেড়ে যায়, তো এর ফলে কি করবে, এই পিটুইটারি গ্রন্থি এই TSH এর ক্ষরণটা কিন্তু কমিয়ে দিবে, যেন শরীরে অটোমেটিক কি হয়, থাইরক্সিনের পরিমাণটা কমে যেতে পারে। তো এটা হচ্ছে আমার নেগেটিভ পদ্ধতি, মানে শরীরে যদি আমার দরকার হচ্ছে সেটা শরীরেও দিচ্ছে,
এটা পজিটিভ। আর যদি শরীরে সেটার পরিমাণ যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করবে, ও এই পিটুইটারি টিএসএইচ এর পরিমাণটা কিন্তু কমিয়ে দিবে। এর ফলে কি হবে, সেটা কিন্তু আমাদের ক্ষরণটা কমে যাবে। এটা আমার নেগেটিভ পদ্ধতি, মানে যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ দিব্যেন্দু, এটা তখন তোমাদের আমি রেস বাসেও কিন্তু কোশ্চেনটা কিন্তু করিয়েছিলাম, তাই না? বোঝা গেল কোশ্চেনটা? ক্লিয়ার? যে যদি আমাদের শরীরে থাইরক্সিন বেশি দরকার হয়, কোনো কারণে শরীর থেকে থাইরক্সিনটা কমে গেল, তখন এই পিটুইটারি টিএসএইচটা বেশি করে ক্ষরণ করবে। এর ফলে এটা বেশি ক্ষরণ মানে এটা উদ্দীপিত হবে থাইরয়েড গ্রন্থিটা, তখন কি হবে, থাইরক্সিনটা বেশি করে ক্ষরণ হবে। এবার শরীরে যদি কোনো কারণে এটার পরিমাণ বেড়ে যায়, তখন পিটুইটারি কি হবে, পিটুইটারি টিএসএইচ এর ক্ষরণটাকে কিন্তু কমিয়ে দিবে। এর ফলে থাইরয়েড গ্রন্থিও কিন্তু এর ক্ষরণ কিন্তু কমিয়ে দিবে, যেটাকে আমরা বলবো নেগেটিভ, আর আগেরটাকে আমরা বলবো পজিটিভ। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট আছে এই কোশ্চেনটাতে? এটা কিন্তু ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেন। কারো কোনো ডাউট একটু জানাও। কারো কোনো ডাউট আছে? ওকে, এবার আমাদের 3 নাম্বার, কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। এটা আমি তোমাদের ক্লাসেই বলে দিলাম, তোমরা এটা নিজেরা লিখতে অবশ্যই পারবে। আর একটা আছে 4 নাম্বার, ট্রপিক চলন কাকে বলে, বিভিন্ন প্রকার ট্রপিক চলন সংক্ষেপে আলোচনা করো। ট্রপিক চলন জাস্ট কিন্তু এখানে ট্রপিক চলনটা লিখতে বলছে। ট্রপিক চলন 3 প্রকার, কি কি? হাইড্রোট্রপিক, ফোটোট্রপিক, জিওট্রপিক, এই 3টা তোমরা লিখবে। আর শেষে জিওট্রপিকের যে দুটো ভাগ, পজিটিভ জিওট্রপিক, নেগেটিভ জিওট্রপিক, সেটাও লিখবে। এই গেল ট্রপিক চলনটা। তাহলে 3 আর 4 তোমরা লিখতে পারবে। উজ্জয়িনী কোনটা আরেকবার বলবো? কি বলবো বলো, কোনটা বলবো? তো এই গেল তোমাদের 4টা কোশ্চেনের হোমওয়ার্ক। মার্কস 5 এর তোমরা লিখবে, আমি তোমাদের জানাবো। আগেরটা মানে থাইরক্সিনের ব্যাপারটা কি? নাম্বার বলো, কোশ্চেন নাম্বার বলো, কোশ্চেন নাম্বার জলদি বলো। তার কোন কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার বলে দিচ্ছি, থাইরক্সিনের ব্যাপারটা। হ্যাঁ, ভালো মতো বুঝে নাও, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পিটুইটারি থেকে মনে করো আমাদের শরীরে থাইরক্সিনটা কমে গেল কোনো কারণে। এবার এটা আমাদের শরীরে থাইরক্সিনটা অভাবটা কমে গেলে আমরা দেখেছি আমাদের শরীরে রোগ হচ্ছে, তাই তো? যেটা কি শিশুদের কি হচ্ছে, ক্রেটিনিজম, বড়দের মিক্সিরিমা। তো অভাবটা যদি এখানে কমে যায়, তার মানে আমার শরীরে বেশি করে থাইরক্সিন দরকার। এবার এটা বাড়তে কে সাহায্য করবে? তখন পিটুইটারি টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হচ্ছে, এর ক্ষরণটাও বাড়িয়ে দিবে। এই টিএসএইচ এর ক্ষরণ যদিও বাড়িয়ে দেয়, তখন কি হবে, এই যে থাইরয়েড গ্রন্থি সেটা কিন্তু উদ্দীপিত হয়ে যাবে, এবং এই থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হলেও থাইরক্সিন রিলিজ করবে। এর ফলে আমাদের বডিতে কিন্তু থাইরক্সিনের ভারসাম্যটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এটা হচ্ছে আমার পজিটিভ। ওকে, আর যদি কোনো কারণে আমাদের শরীরে থাইরক্সিনটা যদি বেড়ে যায়, তখন কি আমাদের গলগণ্ড হবে। তো তখন আমাদের কি হবে, তখন কিন্তু শরীর চাবে থাইরক্সিনের পরিমাণটা শরীর থেকে কমিয়ে দিতে। তখন কি হবে, তখন কি করবে, পিটুইটারি টিএসএইচ এর ক্ষরণটা কিন্তু কমিয়ে দিবে। এটার ক্ষরণ কমানো মানে থাইরয়েড গ্রন্থির যে উদ্দীপিত হওয়া সেটাও কমে যাবে। এর ফলে থাইরয়েড গ্রন্থি কিন্তু থাইরক্সিনটাকে কন্ট্রোল করে নেবে, যেটা কিন্তু আর বেশি করে ক্ষরণ হবে না। তো এই যে শরীরে যদি থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল, যেটাকে আবার আমরা কন্ট্রোল করে পরিমাণটা কমিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক পদ্ধতি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। বোঝা গেল? একদম যেমন ফোটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক, পজিটিভ নেগেটিভ হয়। তো ফোটোট্রপিক বা হাইড্রোট্রপিকের দরকার নেই, জিওট্রপিকটা পড়লেই এনাফ। ঠিক আছে? হ্যাঁ বলো শম্পা, কারো কোনো ডাউট আছে আজকের ক্লাসে? তাহলে টোটাল 5টা হোমওয়ার্ক, 5 মার্কসের এই 4টা কোশ্চেন তোমরা লিখবে, আর 2 মার্কসের এই কোশ্চেনটা তোমরা লিখে আমাকে দেখাবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো আজকের মতো ক্লাস এই অবধি। কারো কোনো ডাউট নেই? কি কথা আছে বলো। তো সবাইকে থ্যাংক ইউ। কি ঠিক আছে? তো আজকের মতো এই অবধি। তাহলে কে কি বলবে বলো, বলো কি বলতে চাও। একজন জানি কি বললো, শম্পা বললো কি একটা কথা বলবে, কিছু বলবে? ওকে, আমার ক্লাস
কিন্তু আবার আছে পরের সোমবারে। সবাই ভালো মতো পড়বে, যেটা পড়ালাম বাড়িতে তোমরা অন্তত আজকে বিকালে হলেও একটু সময় বসবে। এটা পড়তে বেশিক্ষণ লাগার কথা না, 1 ঘন্টা হলেই যথেষ্ট। তোমরা এটা একবার রিভিশন দিয়ে দিবে, তাহলে দেখবে এই জিনিসটা কোনো দিন তোমরা ভুলবে না। ঠিক আছে? এবার যদি ভাবো 2-3 দিন পরে, সেই ক্লাস তো সোমবারে, 2-3 দিন পরে রিভিশন দিচ্ছি, তাহলেই কিন্তু ভুলে যাবে। আজকে মানে আজকে বিকালেই। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে অদিতি, আমার মাথায় থাকবে। ঠিক আছে দেবব্রত, এটা আমি পরে বলে দিব। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো কই দিবে, টেলিগ্রামে দিবে, আমি সবাইকে পরে জানিয়ে দিব। তো চলো আজকের মতো ক্লাস এই অবধি, দেখা হবে নেক্সট দিন। টাটা। তো ক্লাসটা ভালো লেগেছে তো? তো ক্লাস যেন রেগুলার এরকম অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? চলো আজকের মতো বাই বাই।